দেখুন, কিছুক্ষণের জন্য না রাজনীতি আপাতত সরিয়ে রাখুন, শুধু ভাবুন এভাবেও ফিরে আসা যায়। কালকে আমার মতো পৃথিবীর অসংখ্য কোটি কোটি মানুষ যারা নানা স্ক্রিনে চোখ রেখে গোটা রাত জেগেছিল, প্রত্যেকের চোখে জল এসেছে সেই মুহূর্তে। একেবারে স্বপ্ন সত্যি হওয়ার মতো ঘটনা, নিখুঁতভাবে একটা ভবিষ্যৎবাণী, এমনকি সময় যেটা নাসার তরফ থেকে দেয়া হয়েছিল সেটা অবধি হুবহু মিলে গেল। আমি বলছি এই সাফল্য আমাদের পৃথিবীর বিজ্ঞান চর্চাকে, মহাকাশ চর্চাকে কত দূর এগিয়ে নিতে যায়। আমি সেই প্রশ্নে আসবো, কিন্তু যে অসাধারণ দৃশ্যাবলীর আমরা রাত জেগে সাক্ষী হলাম, যারা মিস করেছেন আর একবার তাদের জন্য পরের প্রতিবেদনে দেখাবো। নীল আকাশের ক্যানভাসে এক টুকরো সাদা মেঘ, আস্তে আস্তে সেই মেঘ যেন বদলে গেল প্যারাসুটে। প্যারাসুট নাকি জেলিফিশ নাকি মাশরুম, এক একটা উৎকণ্ঠার মুহূর্ত। ভারতীয় সময় তখন রাত ৩:২৭। সব সংশয় কাটিয়ে ৪টি প্যারাসুটে ভর করে ড্রাগনযান নেমে এলো সমুদ্রের বুকে। অবসান হলো সব উৎকণ্ঠার, কেটে গেল যাবতীয় শঙ্কা। ৯ মাসের বন্দিদশা কাটিয়ে পৃথিবীতে ফিরলেন সুনিতা উইলিয়ামসরা। উচ্ছ্বসিত নাসা, উৎসবে মাতল গোটা বিশ্ব। নাসার তরফে জানানো হয়েছে তাদের পুরো টিম সমন্বয় বজায় রেখে ভালোভাবে কাজ করেছে। মিশনের প্রতিটি ধাপ সময় মেনে শেষ হয়েছে। গোটা টিমের জন্য নাসা গর্বিত। সফল অবতরণের জন্য দলের সবাই খুশি। মিশন পুরোপুরি সফল, সবকিছু পরিকল্পনা মাফিক হয়েছে। মিশনের জন্য ইলন মাস্কের সংস্থা স্পেস এক্সকেও ধন্যবাদ জানানো হয়েছে নাসার তরফে। 2024-এর 5ই জুন আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে গিয়েছিলেন ভারতীয় বংশোদ্ভূত সুনিতা উইলিয়ামস ও তার সঙ্গী নভোস্টার বুচ উইলমোর। যে মহাকাশযানে চড়ে গিয়েছিলেন সেই বোয়িং স্টারলাইনারে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ায় এলোমেলো হয়ে যায় সব হিসেব, সব পরিকল্পনা। গিয়েছিলেন 8 দিনের জন্য। মহাকাশ থেকে সুনিতারা পৃথিবীতে ফিরলেন 286 দিন মহাকাশে কাটিয়ে। বুধবার ভোর রাতে আমেরিকার ফ্লোরিডা উপকূলে অতলান্তিক সাগরে সেফ ল্যান্ড করে ইলন মাস্কের স্পেস এক্সের ড্রাগনযান। পৃথিবীতে ফেরার পর সুনিতাদের প্রথমেই স্বাগত জানায় ডলফিনেরা। সমুদ্রের বুকে ভাসমান স্পেস এক্সের মহাকাশযানের চারপাশে ঘুরে বেড়াতে দেখা যায় কয়েকটি ডলফিনকে। সমুদ্রে নামার পর দড়ি বেঁধে হাইড্রোলিক আর্মের সাহায্যে মার্কিন নৌবাহিনীর জাহাজে তোলা হয় ড্রাগন ক্যাপসুল। জাহাজে খোলা হয় ক্যাপসুলের হ্যাচ। বিশেষ চেয়ারে ক্যাপসুল থেকে প্রথমে বের করা হয় নভোস্টার নিক হেগকে। এরপর বের করা হয় আলেকজান্ডার গর্ভুনভ, সুনিতা উইলিয়ামস এবং সুনিতার মহাকাশ সহচর বুচ উইলমোরকে। অবতরণের কিছুক্ষণ পরেই ঝলমলে নীল পোশাকে নাসার জনসন স্পেস সেন্টারে দেখা যায় সুনিতাদের। জনসন স্পেস সেন্টারে তারা এবার নজরাধীন থাকবেন। সুতরাং সুনিতা উইলিয়ামস একটা যুদ্ধ জিতেছেন, ফিরে এসেছেন, কিন্তু আরেকটা যুদ্ধ তার সামনে রয়েছে, তার নিজেকে শারীরিক এবং মানসিকভাবে শক্ত করে তুলতে, পৃথিবীতে যাতে স্বাভাবিকভাবে বেঁচে থাকা যায়। প্রগাঢ়ভাবে টেক কেয়ার করা হয়েছিল, যার জন্য সেফলি আজকে সুনিতা উইলিয়ামস এবং বাকি 3 জন ক্রু মেম্বার খুব সাফল্যের সঙ্গে এবং সুষ্ঠুভাবে পৃথিবীর মাটিতে নেমে এসেছেন। মহাকাশ থেকে সুনিতাদের সফল প্রত্যাবর্তনের পর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো জানিয়েছে, ওয়েলকাম ব্যাক সুনিতা উইলিয়ামস, পৃথিবীতে আপনার নিরাপদে প্রত্যাবর্তন স্মরণীয় কীর্তি। অ্যাকচুয়ালি অবশ্যই এনথুসিয়াজম বেড়েছে। ভারতীয় বংশোদ্ভূত যদি করতে পারে তাহলে ভারতীয়রা অবশ্যই করতে পারবে। এবার ভারতবর্ষ নিজের স্পেস স্টেশন করতে হবে, তার জন্য আস্তে আস্তে মডিউলার পদ্ধতিতে তাকে সাইজে বড় করতে হবে এবং এই মডিউলার পদ্ধতির জন্য ভারতকে ডকিংটা শিখতে হবে। বুধবার ভোরে সুনিতাদের অবতরণের পর হোয়াইট হাউস সমাজ মাধ্যমে পোস্ট করে বলে, কথা দেয়া হয়েছিল, কথা রাখা হলো। মহাকাশে 9 মাস ধরে আটকে থাকা নভোশ্চরদের উদ্ধার করবেন বলেছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। তারা নিরাপদে আমেরিকার উপসাগরে নামলেন। মাস্ক, স্পেস এক্স এবং নাসাকে ধন্যবাদ। কৃষ্ণেন্দু অধিকারী ও আবির দত্তর রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, শুরুতেই আপনাদের বলেছিলাম যে আজ থেকে 1 যুগ আগে সুনিতা উইলিয়ামস এবিপি আনন্দকে একটা দীর্ঘ, একান্ত এবং অত্যন্ত আন্তরিক সাক্ষাৎকার দিয়েছিলেন। তাতে আমরা প্রশ্ন করেছিলাম যে মহাকাশে যাওয়ার সময় সত্যি সত্যি তিনি কি ওই ভগবদ্গীতা বা প্যাকেটে করে সামোসা বা সিঙ্গারা নিয়ে যান? তিনি একেবারে সেই বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দিয়েছিলেন এবং বারবার বলেছিলেন যে পরের প্রজন্মকে, বাচ্চাদের অনুপ্রাণিত করতে সুনিতা উইলিয়ামস ঠিক কতটা আগ্রহী এবং সেই লক্ষ্যে
ঠিক কিভাবে কাজ করেন তিনি। নানা ছোট্ট ছোট্ট অংশ এই আলোচনার মাঝে আমি রাখবো এই দীর্ঘ সাক্ষাৎকারে প্রথম অংশ। Those are things that are special to me, gifts from my father and things that, that I would miss when I was back at home on Earth. And they also connect to people. Of course, they connect to people who are here in India. And one of the reasons that I like to connect to people is to emphasize to the kids here in this country that I'm just like them. They're just like me. If they want to be able to be an astronaut or a scientist, they can do that. The world is open to them. And that's part of the reason I do those types of things, just to connect to people and show them that I'm just like them. Astronauts are not so special. I was a little kid with really long hair at one point in time, and that was the biggest thing in my life. এই সাক্ষাৎকারেই বলেছিলেন যে মনের দিক থেকে আজও সুনিতা উইলিয়ামস বোধহয় একটা ছোট্ট শিশুই রয়ে গেছেন, অথবা নিজের মধ্যে সেই শিশুটাকে বাঁচিয়ে রেখেছেন তিনি আজীবন। আমি ডক্টর দেবীপ্রসাদ দুয়ারির কাছে যাবো। ডক্টর দুয়ারি, প্রথমে জানতে চাইবো আপনার কাছে যে বিজ্ঞানের পক্ষে তো অবতরণ নয়, তো উত্তরণ, যে ভারতবর্ষ এবং পৃথিবী এই ঐতিহাসিক মহাকাশ গবেষণার ক্ষেত্রে যে উত্তরণটা হলো সেইটাকে আপনি কিভাবে দেখছেন? মানে 2025-এর মার্চ মাসে আমরা গত রাতে যেটা দেখলাম সেই অবতরণের হাত ধরে আসলে আমরা ঠিক কতটা এগোলাম? আপনি খুব সুন্দরভাবে ব্যাপারটা বললেন যে 3:27 আজকে সকালবেলা বা মাঝরাত্রি বলা যেতে পারে যখন নেমে এলো, সবাই খুব উৎসাহিত হয়েছে, আনন্দিত হয়েছে। তারপরে সুনিতা উইলিয়ামস, নাসা, আমেরিকা প্রত্যেককে সবাই অভিনন্দন জানিয়েছেন। কিন্তু এবারে আসা যাক সুনিতা উইলিয়ামস কি করেছেন। হ্যাঁ, তিনি তার শারীরিক সক্ষমতা, মানসিক সক্ষমতা যে প্রমাণ করেছেন সেটা আমরা দেখতে পেলাম ছবির মাধ্যমেই। এবং 4 ঘন্টা পরে যখন জনসন স্পেস সেন্টারে যাওয়া হলো, তিনি কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়েই সেখানকার যিনি অধিকর্তা তার সঙ্গে কথা বললেন, হাত মেলালেন। কিন্তু তার থেকেও বড় জিনিস যেটা হলো দুটো, এক হচ্ছে বিজ্ঞান এবং প্রযুক্তি তারা কোথায় নিয়ে যেতে পেরেছেন। এই যে ফিরে আসার যে পারদর্শিকতা বা নিপুণভাবে, সঠিকভাবে, সুষ্ঠুভাবে ফিরিয়ে আনা, এর থেকে কিন্তু সমস্ত মহাকাশ সংস্থা কিন্তু অনেক শিক্ষা নেবে বা শিক্ষণীয় এই ঘটনাগুলো। কোন কোন জিনিসের দিকে নজর রাখা উচিত, কি কি জিনিস গণ্ডগোল হতে পারে, সেই গণ্ডগোল যাতে না হয় তার জন্য কি করা উচিত, সেগুলো কিন্তু অনেকটা শিখতে পারলাম আমরা সবাই। সুতরাং ভবিষ্যতে অন্তত মহাকাশ যাত্রার ক্ষেত্রে এই জিনিসগুলো কাজে লাগবে বলে আমার বিশ্বাস। তার থেকেও বড় কথা যেটা আমরা জানি, প্রায় 900 ঘন্টা খরচ করে 150 এক্সপেরিমেন্ট করেছেন সুনিতা উইলিয়ামস এবং বুচ উইলমোর আর অন্য সতীর্থ যারা ছিলেন। সেখানে কিন্তু বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্ট হয়েছে, যেমন অ্যালগি, যাকে আমরা একেবারে সেই প্রাণের প্রথম প্রকাশ বলে বলি, সেগুলোকে কিভাবে বাড়ানো যায় যাতে অক্সিজেন তৈরি করা যেতে পারে। তারা লেটুস তৈরি করেছেন ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে। তারা হার্টের বা হৃদয়ের কি অবস্থা হতে পারে ওই পরিস্থিতিতে তার পরীক্ষা নিরীক্ষা করেছেন। আমরা জানি যে খাবার বেশি দিন থাকলে ভিটামিন কমে যায়, সেই ভিটামিন কমে যাওয়া মহাকাশচারীদের কীভাবে প্রভাবিত করতে পারে তার উপরে তারা পরীক্ষা নিরীক্ষা করেছেন। এছাড়া একটা 3D প্রিন্টারের মাধ্যমে শরীরের নিউরোলজিক্যাল প্রবলেমগুলোকে কীভাবে আটকানোর জন্য যে যন্ত্র তৈরি করা যেতে পারে সেগুলো করেছেন। এছাড়াও তো অনেকগুলি আছে, আমি কয়েকটা বললাম। সুতরাং শুধুমাত্র মহাকাশ অভিযান না, এই সমস্ত যন্ত্র, এই সমস্ত পদ্ধতি পৃথিবীতে মানব সভ্যতার কল্যাণ সাধনেও লাগবে। এইটা হচ্ছে সব থেকে বড় কথা। আর দ্বিতীয় কথার সুরটা আপনি বেঁধে দিয়েছেন ওই ছোট্ট যে ইন্টারভিউটা দেখলাম। তিনি চেয়েছেন আগামী প্রজন্মকে উদ্বুদ্ধ করতে। এই ঘটনাটা একটা কথা আমাদের মনে রাখতে হবে, যে ঘন্টার পর ঘন্টা আমরা আলোচনা করছি, তার মধ্যে বাদী আছে, প্রতিবাদী আছে, কেউ একটা কথা বলছেন, কেউ অন্য কথা বলছেন। আমরা ভুলে যাচ্ছি আমাদের প্রত্যেকের দায়িত্ব আমাদের আগামী প্রজন্মকে উদ্বুদ্ধ করা এই গল্প দিয়ে। সেখানে কিন্তু কোনো বিরোধ, বাকবিতণ্ডার কোনো জায়গা নেই। সেখানে কে কী বলল সেই জিনিসটাকে প্রাধান্য না দিয়ে আমার মনে হয় ভারতবর্ষ যাতে এগিয়ে যেতে পারে। কেন মনে রাখতে হবে, আমি গতকালও বলেছিলাম, আমরা যতই ভারতকে ছোট করি বিজ্ঞান এবং প্রযুক্তির দিক থেকে, হয়তো কোনো কারণে কেউ করে ফেলেন, আমরা ভুলে যাব না যে পৃথিবীর প্রথম 5টা দেশের মধ্যে চলে এসছে অন্তত মহাকাশ বিজ্ঞানে ভারত। মাত্র 4টে দেশের মধ্যে সে চাঁদের বুকে ল্যান্ডিং করিয়েছে বিক্রম এবং প্রজ্ঞানকে। সুতরাং সেই জিনিসগুলো আমরা অনেকেই জানি না,
আমরা যেমন জানি না যে স্প্যাডেক্স মিশন জানুয়ারি মাসে ডকিং আনডকিং করা হয়েছে, যেটার কথা একজন বিজ্ঞানী বলছিলেন। আমরা জানি না যে হ্যাপস বলে হাই অল্টিটিউড সিউডো স্যাটেলাইটস, যেটা গত বছর সেটাকে পরীক্ষা করা হয়েছে, যেটা 3.5 মাস আকাশে ঘুরে থাকতে পারে। সুতরাং এই এক একটা জিনিস ইসরো যে কীভাবে এগিয়ে চলেছে সুনিপুণভাবে মনে রাখতে হবে। ইসরো 1969 সালে তৈরি হয়েছিল, কিন্তু তখনকার যে ভারতবর্ষ ছিল তার অর্থনৈতিক, তার প্রযুক্তিগত যে ক্ষমতা ছিল সেটা কিন্তু সত্যি সেরকম ছিল না। একদম, অর্থাৎ সুনিতা উইলিয়ামসরা নেমেছেন আমাদের কিন্তু উত্তরণের জায়গাটা আরও 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 মসৃণ হোক। আমি এইখানে একটা অদ্ভুত সিচুয়েশনের মধ্যে সুনিতা উইলিয়ামসরা আটকে পড়েছিলেন, যে থাকার কথা ছিল 8 দিন, থেকে গেলেন 286 দিন। ঠিক কীভাবে এই দীর্ঘ এবং কখনো কখনো আশার আলোহীন সময়টা কাটাতেন তারা, আমি পরের প্রতিবেদনে সেইটা দেখাবো, তারপর আবার আলোচনায় ফিরব। দেখুন। And splashdown, Crew 9 back on Earth. মহাকাশে মহাগাথা রচনা করে পৃথিবীতে ফিরেছেন ভারতীয় বংশোদ্ভূত সুনিতা উইলিয়ামস ও তার সঙ্গীরা। মহাকাশ কন্যার প্রত্যাবর্তনে দেশ জুড়ে এখনো উচ্ছ্বাসের আবহ, কারণ মহাশূন্যে 286 দিন আটকে থাকা মুখের কথা নয়, বরং মারাত্মক কঠিন চ্যালেঞ্জ। কিন্তু এই মহাকাশচারীরা তাকে কঠিন মনে হতে দেননি। মুখে মুখে যে প্রশ্নটা ফিরছে তা হলো, এতদিন মহাকাশে কি খেয়ে কাটালেন সুনিতারা? তারা 3 মাসের মতো প্যাকেট করা খাবার, ফল এবং শাকসবজি নিয়ে গিয়েছিলেন। তারপর থেকে শুকনো পুষ্টিকর খাবারই ছিল তাদের ভরসা। তাতে অবশ্য বৈচিত্র্যের অভাব ছিল না। সিরিয়াল, পিৎজা, স্পিনাচ, রোস্ট চিকেন, টুনা সবই ছিল স্পেস স্টেশনে। একটি পুরনো ভিডিওতে সুনিতাই ঘুরে দেখিয়েছিলেন স্পেস স্টেশনের খাবারের ভাঁড়ার কেমন হয়। Here's a pretty cool place. This is sort of like in your house where everybody meets in the morning. After you wash your face, brush your teeth, you want to find something for breakfast. And this is our kitchen. You might notice there's all sorts of foods here. It's like opening the refrigerator. You got all your different stuff that you want to have: drinks, meats, eggs, vegetables, cereals, bread, snacks. And that's a good place. That's where you find all the candy. Side dishes, and then some little power bars just in case. So we have all this type of food. Some of it is dehydrated, and so we have to hydrate it. মহাকাশে স্যুপ, স্টুয়ের মতো ডিহাইড্রেটেড খাবারগুলোকে জল দিয়ে হাইড্রেটেড করা হতো। কানাডিয়ান স্পেস এজেন্সির একটি ভিডিওতে তাও দেখিয়েছিলেন এক মহাকাশচারী। To prepare the spinach, you just attach it to the water distributor, choose the right quantity, and push the button. Spinach ready to eat. এবার প্রশ্ন আসতে পারে, মহাকাশে এত জল আসবে কোথা থেকে? আন্তর্জাতিক স্পেস স্টেশনে মহাকাশচারীদের প্রস্রাব এবং ঘামি বিশুদ্ধ করে পুনর্ব্যবহারযোগ্য করা হয়। একঘেয়েমি কাটাতে মহাকাশচারীরা বাড়ি থেকে পছন্দের খাবার নিয়ে যান। সেই সঙ্গে বিভিন্ন দেশ থেকে আসা মহাকাশচারীদের সঙ্গে থাকা বিভিন্ন রকম খাবারও থাকে। নাসার একটি পুরনো ভিডিওতে তাও দেখিয়েছিলেন সুনিতা উইলিয়ামস। Some of it is already made, and then all we have to do is heat it up. Not only is this food made in the US, but we also have food here from Japan. We've got Russian food. As you can see, all these red containers are filled with food that's from Russia. And then we get some of our specialty stuff, some things that we like, some of our favorite stuff that your family can send up. You have a lot of food up here, no problems. 2024-এর 5ই জুন 8 দিনের জন্য মহাকাশের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন সুনিতারা। 5 মাস পর নভেম্বরে নাসা শেয়ার করা ভিডিওতে সুনিতারা মহাকাশ থেকে বার্তা দেন, আমরা ভালো আছি, সুস্থ আছি, কেউ বেশি চিন্তা করবেন না। এমনকি মহাকাশের স্পেস স্টেশন থেকে আমেরিকার নির্বাচনে অবধি অংশগ্রহণ করেন তারা। আন্তর্জাতিক স্পেস স্টেশনে সান্টা টুপি পরে ক্রিসমাসও পালন করেছিলেন তারা। আন্তর্জাতিক স্পেস স্টেশন থেকে ইন্টারনেট কলের মাধ্যমে পরিবারের সদস্যদের সঙ্গে নিরন্তর যোগাযোগ রেখেছিলেন সুনিতা উইলিয়ামস ও তার সঙ্গীরা। এভাবেই কেটেছে 9টা মাস। সাহস আর ধৈর্যে ভর করেই মহাশূন্যের লড়াইয়ে জিতে ফিরে এসেছেন তারা। এবিপি আনন্দ। 2013 সালে সুনিতা উইলিয়ামসকে ওই একান্ত সাক্ষাৎকারে আমরা জিজ্ঞেস করি যে একাধিকবার তো তিনি মহাকাশে গেছেন, তো কোন মহাকাশ অভিযানটা তার কাছে স্মরণীয়, কি বলেছিলেন তিনি, দেখাবো।
My first time going to space is the first time. That's like the best. So, but this last time I went to space was just spectacular. I had the opportunity to work with a very international crew as with a Japanese astronaut and a Russian cosmonaut. I was the backup for a Dutch astronaut, and my backup was a Canadian astronaut. So there was all of our agencies essentially working together, and how could you say that's bad? So I can't really answer your question. All of the space missions, the 2 space missions I went on, were both spectacular. আমি এরপর ইসরোর প্রাক্তন গ্রুপ ডিরেক্টর অরুন্ধিত মিশ্রর কাছে যাব। আমি জানতে চাইব যে কালকে আমরা সবাই যখন অপেক্ষা করছি যে ঠিক ওই ভারতীয় সময় 3:27 নাসার যেটা ঘোষণা ছিল, ঠিক সেই সময় নিরাপদে নির্বিঘ্নে মর্তভূমিতে সুনিতারা নেমে এলেন। আমি বলছি এই রকম এত সহজ, এত অঙ্ক মেলানো, এত জলবত্তরলন্ত বিষয়টা নয়। ঠিক কোথায় কোথায় এই নয়, তার সব থেকে বড় প্রমাণ যদি তাই হতো তাহলে 8 দিনের জন্য 286 দিন তাকে থাকতে হতো না। তো কোথায় কোথায় চ্যালেঞ্জটা ছিল এবং সেই চ্যালেঞ্জটা কিভাবে অতিক্রম করা গেছে আপনি যদি একটু এসে বলেন। নমস্কার, ধন্যবাদ আপনার প্রশ্নটার জন্য। আমি ইসরোর প্রাক্তন বৈজ্ঞানিক হিসেবে ন্যাচারালি আমার তো অত্যন্ত ভালো লেগেছে যে এইরকম একটা ঘটনা, যে 9 মাস মানে বলতে পারেন হিউম্যান বিইংয়ের গেস্টেশন পিরিয়ড আর কি, সে তারপরেও তারা এত সুন্দরভাবে একদম পুঙ্খানুপুঙ্খভাবে তারা ল্যান্ডিং করতে পেরেছে এখানে। এখন এটার পিছনে হয়তো জিনিসটা যে একেবারে একদিনের ঘটনা নয়। গেছিলেন স্টারলাইনারের, বোয়িংয়ের স্টারলাইনারে, সেখানে কিছু গলদ দেখা যাওয়াতে তারা ফিরতে পারেননি। 8 দিনের যেটা আর কি ব্যাপার ছিল, 8 দিনের বৈজ্ঞানিক যেটা মিশন ছিল, সেইটা তারা ফিরতে পারেনি কারণ স্টারলাইনারে তখন একটা কিছু গলদ মানে প্রপালশন সিস্টেমে দেখা যায়, সেটাতে যার জন্য হিলিয়াম লিক হচ্ছিল। সেইটা যখন প্রমাণিত হয় তখন তাদেরকে মানে হিউম্যান বিইংকে নিয়ে, মানুষকে নিয়ে ফেরত আসা যায় না। তো সেইটার ক্ষেত্রে তখন নাসা থেকে বলা হলো যে এরা থেকে যাবে। তারপরেও স্টারলাইনারকে মানে ওদেরকে বলা হয়েছিল যে ওগুলো যে প্রবলেম হয় সেগুলো সব মিশনেই হয়, মানে যে কোনো ইন্টারন্যাশনালি যত স্পেস এজেন্সিজ আছে সবার মিশনেই হয়। তো সেইগুলোকে দেখবার জন্য এবং সেগুলোকে রেকটিফাই করার জন্য, আর সেটা স্টারলাইনার কিছুদিন বাদেও বলেছিল যে ওরা পাঠাতে পারে, বোয়িং পাঠাতে পারে স্টারলাইনারকে, কিন্তু আনফর্চুনেটলি নাসা সেটাতে খুশি হননি, কারণ অনেক রিগারাস অ্যানালিসিস আর এগুলো টেস্টিং হয়, তাতে হিউম্যান বিইংকে ফেরত আনা যায় না। সেই কারণে এটাকে আরও পিছোতে থাকে। তারপরে স্পেস এক্সে সঙ্গে হাত মিলিয়ে, যেটা স্পেস এক্স ড্র্যাগন, মানে ড্র্যাগন নামটা পাওয়ারফুলের জন্য, যদিও ড্র্যাগন আর হিউম্যান বিইং দুটোকে আমরা কোরিলেট করতে পারি না, তো সেই গিয়ে আমাদেরকে ওনাদেরকে এক্স্যাক্টলি ইটস এ বেনেভোলেন্ট ড্র্যাগন। তো সেই জন্য এটা বলবো যে এখানে সমস্ত কিছুতেই খুব অ্যাকিউরেসি, প্রিসিশন, মানে প্রতিটা জিনিস মুহূর্তের জন্য মানে এদিক ওদিক হতে পারবে না, যেটা আমাদের ইসরোর লঞ্চেও দেখেছেন যে আপনার ট্র্যাকগুলো দেখেন, সেই ট্র্যাক থেকে একটু ডিভিয়েট করলে সঙ্গে সঙ্গে আমাদের এখন কন্ট্রোল সিস্টেম এত ভালো, আর প্লাস এআই বেসড সিস্টেমসও হয়ে গেছে। তো সমস্ত কিছু করে যে এই ম্যাথামেটিক্যাল প্রিসিশন, সেইটার থেকে অ্যাকচুয়ালি এই যে এগিয়ে যাওয়া, যখন তারা শিওর হলো যে টেস্টিংয়ের পরে যে এটা সাফল্যটা হলো যে এবার আমরা হিউম্যান বিইংকে, মানুষকে উইলিয়ামস অ্যান্ড সুনিতা উইলিয়ামস আর বুচকে ফিরিয়ে আনা যাবে, তখনই পাঠানো হয়েছে, নইলে কিন্তু পাঠানো হতো না এই 9 মাস। এটা একটা বিরাট অপেক্ষা যদিও, কিন্তু তারাও ধৈর্য সাপেক্ষভাবে সেখানে টলারেট করেছেন, প্রচুর ধৈর্য, প্রচুর সাহসিকতা, এবং তাদের মধ্যে তো ন্যাচারালি অনেক পেশেন্সও থাকে আর ট্রেনিংও থাকে। একদম, অনেক ধন্যবাদ প্রফেসর মিশ্র। আমি বলছি দুটো শব্দ আমি তুলব, ধৈর্য এবং সাহস। আমি তার পাশাপাশি ঠিক কতটা এই বিজ্ঞানীরা নার্ভাস ছিলেন। ইলন মাস্ক একদিকে নিজে স্বীকার করছেন যে এত ঝুঁকিপূর্ণ যে তিনি নিজে নার্ভাস ছিলেন। স্প্ল্যাশ ডাউনটা যখন হলো তখন নাসার বিজ্ঞানীদের উচ্ছ্বাসটা দেখবেন ক্যামেরায়, সেটাই বোঝা যাচ্ছিল যে তারা প্রত্যেকে কতটা উদ্বেগে ছিলেন। আমি ঠিক এইখানে আবার বলছি 2013 সালে যে দীর্ঘ সাক্ষাৎকার সুনিতা উইলিয়ামসের এবিপি আনন্দের নেওয়ার সুযোগ হয়েছিল, আমরা প্রশ্ন করেছিলাম যে আপনি খেলাধুলো এত ভালোবাসেন, তো কোনো ক্রীড়াবিদকে আপনি যদি মহাকাশে নিয়ে যেতে চান তাহলে কাকে বাছবেন? কি উত্তর দিয়েছিলেন তিনি, দেখুন।
difficult to say. It depends on, you know, like I was joking around before, you can't be too tall, you can't be too small. You have to be able to fit in the spacecraft as well as fit in the spacesuit to be able to do a spacewalk. So someone in between, I think someone who does long duration endurance type of stuff is probably best fitted for spacewalk. So maybe someone who does like swimming, running, or triathlons, that seems like a good mix, but I'm not sure. I'm sure there's a lot of great athletes out there. Had the pleasure of watching the Olympics when we were up in space, and just in awe of athletes, you know, around the world. So anybody will take anybody. Sign up, and we'll see whether or not you got the right stuff. দেখুন, এর পরে যে বিষয়টাতে আসবো, আমি অন্তত বিষয়টাকে এইভাবে দেখি যে এতদিন, অর্থাৎ কাল রাত 3:30 বা ওই 3:37 পর্যন্ত বিষয়টা ছিল নাসা এবং স্পেস এক্সের চ্যালেঞ্জ। তারপর যে মুহূর্তে তার সফল অবতরণ হলো তার এবং তার সঙ্গে যারা ছিলেন, চ্যালেঞ্জটা কিন্তু এবার চিকিৎসকদের, কারণ কত দ্রুত তার সুস্থ পুনর্বাসন হতে পারে। ঠিক এই প্রসঙ্গে ডক্টর অভিজিৎ চৌধুরীর কাছে আসবো। আমরা প্রত্যেকে ইতিমধ্যে জেনে গেছি যে প্রথম 45 দিন সেমি কোয়ারেন্টিনে থাকতে হবে হিউস্টন স্পেস সেন্টারে। তো কী ধরনের শারীরিক চ্যালেঞ্জ আছে আমরা শুনছিলাম, তার সঙ্গে যেটা আমাদের আশঙ্কিত করে সেটা হচ্ছে যে তেজস্ক্রিয় বিকিরণ, যেটা বিজ্ঞানীরা বলেন যার এড়ানো খুব মুশকিল এবং তার একটা ইম্প্যাক্ট শরীরে পড়বেই। তো এবার হোয়াট নেক্সট, অভিজিৎ দা? সুমন, এই যখন এই বিষয়টা নিয়ে আলোচনা করছি, আমার কিন্তু ভাবতেই ইচ্ছা করছে না যে ওদের কোনো ক্ষতি হতে পারে। আমরা সবাই এই মুহূর্তে স্বপ্ন দেখছি বিজ্ঞানের স্পর্ধা, বিজ্ঞান আমাদের যে জায়গায় নিয়ে গেছে। এবং আমাকে যদি ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করেন, কালকে রাতের বেলা আপনি যে কথাটা বলছিলেন শুরুতেই, আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছিল ওই যখন ওই অবতরণ হচ্ছিল আমিও দেখছিলাম, এবং আমার মনে হচ্ছিল যদি আরও ছোট হতে পারতাম, ফিরে যেতে পারতাম আমার বাল্যকালে, তাহলে আমি বোধহয় অপু দুর্গার ট্রেন দেখার মতন কালকের এই আনন্দটাকে ফিরে পেতে পারতাম। তো আমাদের তো সেই বয়সটা নেই, কারণ আমার মনে পড়ে খুব ছোটোবেলায় রকেট দেখতাম, যখন ওই রকেট ধোঁয়া ছাড়তে ছাড়তে যেত, আর তখন আমার 4 বছর বয়স। শুনেছিলাম ভ্যালেন্তিনা তেরেস্কোভা বলে এক ভদ্রমহিলা, তিনি প্রথম মহাশূন্যে গেছিলেন এবং তিনি এখনও বেঁচে আছেন, ভ্যালেন্তিনা। আমার মনে হয় যে এই মুহূর্তে দাঁড়িয়ে ভ্যালেন্তিনা হচ্ছে সব থেকে আনন্দে থাকবেন যে আরেকজন মহিলা, এবং সেই মহিলা মহাকাশ জয় করে মাটিতে সুন্দরভাবে অবতরণ করেছেন। কাজেই এটা তো ভয়ঙ্কর আনন্দের, অসম্ভব সুন্দর, এবং আমাদের সব থেকে বেশি এখান থেকে যেটা শপথ নিতে হবে যে বিজ্ঞানের প্রিসিশনের ক্ষেত্রে যে আলোচনাটা আমরা করছিলাম, কোনো শর্টকাট নেই। আমার মনে হয় এটা সব থেকে বড় কথা। ওদের ভালো রাখার ক্ষেত্রেও কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে যে চিকিৎসা বিজ্ঞানীরা, যে স্বাস্থ্য বিজ্ঞানীরা সামগ্রিকভাবে লড়াই করবেন, তারাও কিন্তু কোনো শর্টকাটের মধ্যে দিয়ে যাবেন না, এবং আমি প্রেটি শিওর যে ওনারা সেই পরিকল্পনাটা করে রেখেছেন। আবার সেটার জন্য আমরা দেখবেন ওই কতগুলো তুকতাকের উপর নির্ভর করার দিকে মাঝে মাঝে এগিয়ে থাকি, এবং অনেক গসিপ চলবে এই পৃথিবীতে যে ওনারা এই খাচ্ছেন, ওই শুচ্ছেন ইত্যাদি আর কি। তো সেই গসিপগুলোর মধ্যে না গিয়েও যেটা বলা যায়, সব থেকে বড় কথা এই যে দেখবেন আজকেই দেখছিলাম নানান গসিপ শুরু হয়ে গেছে যে ওদের রেডিয়েশন ইনডিউসড ক্যান্সার হতে পারে, ওদের এই হতে পারে, হাড় ক্ষয়ে যেতে পারে, সব তো হতে পারে। কিন্তু এত সবের মাঝখানেও সব থেকে বেশি আকাশে যাওয়ার জয়ের জায়গাটাকে আমরা দেখি না কেন? খুব স্থূল শোনাতে পারে। আমি এটা বলছি যে কত মানুষ, আমি বলছি ক্যান্সারে মারা যান, আর সুনিতা উইলিয়ামস মানে গোটা জীবনটা শুধু তিনি নন, তিনি এবং তার সহকর্মীরা বিজ্ঞানকে এবং সভ্যতাকে দান করে দিয়ে গেলেন। এ দুটোর কোনো তুলনা হয় না। অ্যাবসলিউটলি। আজকে দাঁড়িয়ে আমার মনে হয় ওরা ভালো হয়ে উঠবেই, এবং চিকিৎসা বিজ্ঞানীরা, স্বাস্থ্য বিজ্ঞানীরা সেই জায়গাটাকে তৈরি করে নিতে পারবেন। এর আগেও অনেক প্রমাণ আছে। আমাদের সব থেকে বেশি যেটা আজকে শিক্ষা নিতে হবে সেটা হচ্ছে আমরা এর থেকে কত স্বপ্ন দেখার জায়গায় যেতে পারি। বিজ্ঞানের দুটো জিনিস আছে আমার মনে হয়, মহাকাশ বিজ্ঞান আর আমরা যে বিজ্ঞানের চর্চা করি চিকিৎসা বিজ্ঞান, এই দুটোর সাফল্য না মানুষকে সব থেকে বেশি এগিয়ে দেয়। মানুষ হঠাৎ আলোড়িত হয়ে ওঠে, কারণ আমরা সাধারণভাবে তো ঘুমাই, আমরা বাঙালিরা ভারতীয়রা তো আরো বেশি ঘুমাই, এবং এখনো তো ঘুমিয়েই আছি। এবং তার মাঝখানে দাঁড়িয়ে, যার ফলে দাঁড়িয়ে কোথাও যেন একটা মনে হচ্ছে যে আজকের দিনে ওই দুঃখের কথাটা ভাববই না, বরঞ্চ স্বপ্ন দেখি যে একজন ভারতীয় জিন বয়ে বেড়াচ্ছেন এরকম ব্যক্তি, আমি আবারও বলছি ভারতীয় জিন বয়ে বেড়াচ্ছেন এরকম ব্যক্তি, তিনি আজকে দাঁড়িয়ে মহাশূন্যে যেতে পেরেছেন। আমরাও ওর সঙ্গে টেরেস্ট্রিয়াল ডায়ালগের মধ্যে দিয়ে বাঙালি জাতি, ভারতীয় জাতিটাকে ওই স্বপ্ন দেখার জায়গায় নিয়ে যেতে পারবো। একজন
বাঙালি এবং বাংলায় কাজ করা মানুষ হিসাবে আমি বারবার বলছি, এই মুহূর্তে আমার মনে হয় আমরা বড় বেশি ক্ষুদ্রত্বের সাধনা করছি। আজকে যদি সুনিতা উইলিয়ামসের এই ফিরে আসা এবং কি অসম্ভব রেজিলিয়েন্স লাগে, ওই রকমভাবে আমি গেছি মহাশূন্যে 8 দিনের জন্যে 9 দিনের জন্যে, তারপর আমি কবে ফিরবো সেটা জানি না, ফিরবো কেমনভাবে জানি না, ট্রাম্প আর বাইডেন মারপিট করছে, কে জিতলো বলে তার উপর আমাকে লড়াই করতে হবে, আমার তার অপেক্ষা করতে হবে, এই সব হিসেব নিকেশ ভুলে গিয়ে আমার কবে ফিরবো না জেনে আমাকে থাকতে, আমরা দেখবেন লিফটের মধ্যে আটকে গেলে আমাদের বুক ধরপড় করতে শুরু করে, ঘাম ঝরতে শুরু করে, আর সেখানে দাঁড়িয়ে এইরকম এই অনিশ্চয়তা, এই যে পার্সোনালিটি, আমার কাছে সব থেকে বড় হচ্ছে এন্ডিওরেন্স, রেজিলিয়েন্স অফ দ্য পার্সোনালিটি, এবং বিজ্ঞানকে কোথায় এগিয়ে নিয়ে গেছে। আজকে বাচ্চাগুলোকে আমাদের শিক্ষা দিতে হবে। একজন বাঙালি হিসাবে আবারও বলছি, আমার বারবার মনে হচ্ছে ভারতীয় হিসাবে যে আমরা ওই মহাশূন্যের দিকে তাকাই, আমরা ভাবতে শুরু করি ভারতীয়, এবং আবারও বলছি ক্ষুদ্র, যেহেতু আমরা একটা বাংলার বৃত্তে আলোচনা করতে শুরু করছি, আমরা বাংলাটাকে ওই রকমভাবে স্বপ্ন দেখাতে পারবো, যেভাবেই হোক আমরা ভাবতে ভুলে যাচ্ছি। আমাদের যতগুলো ভালো ছেলেপুলে না, সব ছেলেপুলেগুলো 12 ক্লাস পাস করার পর এদিক ওদিক ছড়িয়ে পড়ছে, আর যারা ওই ন্যাসাতে প্রচুর বাঙালি আছে আজকে দাঁড়িয়ে, আমি প্রেটি শিওর যে এই শো দেখছেন আমেরিকাতে বসে অনেকে, আমি প্রত্যেককে বলবো যে কোথায় যেন বাংলাটাকে আমরা এমন একটা ডিশ বানিয়ে ফেলেছি যেখানে ওই যারা বাইরের দেশগুলোতে আছেন তারা ফেরার প্রেরণা পাচ্ছেন না। আজকে আমাদের কাছে শিক্ষা, এর থেকে কি প্রেরণা নেব? প্রেরণা এটাই, সেটা হচ্ছে প্রিসিশনের মধ্যে দিয়ে, জ্ঞান চর্চার মধ্যে দিয়ে, বিজ্ঞানের সব থেকে সুন্দর চর্চার মধ্যে দিয়ে, ওই ট্রাম্প বাইডেনের লড়াইয়ের চর্চার মধ্যে দিয়ে নয়। আমাদেরকে বাংলাটাকে সুন্দর জায়গা করে তুলতে হবে যাতে আমরা ওরকম স্পর্ধা দেখাতে পারি, আমরাও দাঁড়িয়ে এটাকে কন্ট্রিবিউট করতে পারি। এটা খুব সম্ভব, এবং এটাই আজকের শিক্ষা, অন্তত বাঙালি হিসেবে আমার কাছে। অসাধারণ অভিজিৎদা, আমি বলছি এই স্বপ্ন দেখাটা নতুন করে উস্কে দিল কালকের রাতের ওই ঘটনা। শুধু তাই নয়, আমি অভিজিৎদার একটা শব্দ ধার করব, সেটা হচ্ছে ভারতীয় জিন। অনেকেই জানতে চাইছেন যে গুজরাটে তার পৈতৃক গ্রাম, সেইখানে কিভাবে তিনি যুক্ত, তার পরিবারে কে আছেন, ঠিক কিভাবে আজকে যে সুনিতা উইলিয়ামসকে আমরা দেখছি, গোটা পৃথিবী দেখছে, তার হয়ে ওঠাটা ঠিক কী রকম। পরের প্রতিবেদন সেটাই দেখাবো। বিশ্বের সীমা ছেড়ে তাঁর বিচরণ ব্রহ্মাণ্ড পর্যন্ত। বুধে নতুন ইতিহাস রচনা করেছেন তিনি। আন্তর্জাতিক স্পেস স্টেশনে 286 দিনের বন্দিদশার পর অবশেষে পৃথিবীর বুকে পা রেখেছেন মহাকাশ কন্যা সুনিতা উইলিয়ামস। বিশ্ব জুড়ে উচ্ছ্বাস, উৎসব, শুভেচ্ছার বন্যা। তবে এত কিছুর মাঝেও তার মন পড়ে রয়েছে পরিবারের মানুষগুলোর কাছে। স্বামী মাইকেল জে উইলিয়ামস আর পোষ্যদের নিয়ে ছোট্ট সংসার সুনিতার। দুজনের দেখা হয়েছিল 1987 সালে। তখনও নভশ্চর হননি সুনিতা। মেরিল্যান্ডের অ্যানাপোলিসের নেভাল একাডেমিতে পাইলট হিসেবে প্রশিক্ষণ নিচ্ছিলেন দুজনেই। সেখানেই বন্ধুত্ব। বছর 2 পর গাঁটছড়া বাঁধেন সুনিতা ও মাইকেল। মাইকেল জে উইলিয়ামস আমেরিকার ফেডারেল মার্শাল ছিলেন। বর্তমানে তিনি অবসর নিয়েছেন। সালটা 1965। সুনিতার জন্ম হয় মার্কিন যুক্তরাষ্ট্রের ওহিওর ইউক্লিড শহরে। বিদেশ বিভুঁইয়ে ভূমিষ্ঠ হলেও ভারতের প্রতি তার নারীর টান। ভারতীয় সংস্কৃতি মেনেই মাইকেলকে বিয়ের পর সুনিতা পান্ডিয়া থেকে পরিচিত হন সুনিতা উইলিয়ামসে। সুনিতার বাবার জন্ম গুজরাটের মেহসানার ঝুলাসন গ্রামে। মেহসানার কাছে তিনি ঘরের মেয়ে। বুধবার সুনিতারা পৃথিবীর মাটি ছুঁতেই উৎসবের আমেজ মেহসানায়। खराब हो जाएगा, अच्छा हो जाएगा, खराब हो जाएगा, तो बहुत कल परेशान था मैं। मंदिर में गया, यज्ञ करवाया, गांव में माता जी की आराधना सब लोगों ने करवाई। भगवान ने सुनी और हमारी सुनी को वो वापस लाए। हमें बहुत आनंद है, बहुत आनंद है। সুনিতার জীবনের নানা সময় তিনি প্রথম পছন্দ হিসেবে যা চেয়েছিলেন তা কখনোই করতে পারেননি, কিন্তু দ্বিতীয় বিকল্পগুলোই তার জন্য নতুন দরজা খুলে দিয়েছে। সুনিতা পশু চিকিৎসক হতে চেয়েছিলেন, কিন্তু শেষমেশ যোগ দিয়েছিলেন মেরিল্যান্ডের ইউএস নেভাল একাডেমিতে। সেখানে তার আগ্রহের বিষয় ছিল ডাইভিং, কিন্তু শেষ পর্যন্ত হয়েছিলেন একজন বিমান চালক। বিমান চালনায় তার প্রথম পছন্দ ছিল জেট বিমান, কিন্তু তাকে দেওয়া হয় হেলিকপ্টার। রোটারি উইং এয়ারক্রাফট টেস্ট ডিরেক্টরেটে চেস পাইলট হিসেবে দায়িত্ব পান। শেষমেশ জনসন স্পেস সেন্টার পরিদর্শন বদলে দেয় তার জীবনের পথ। মহাকাশচারী জন ইয়ং এর সংস্পর্শে এসেই মহাকাশ নিয়ে স্বপ্ন দেখা শুরু সুনিতার।
মহাকাশচারী প্রশিক্ষণের জন্য নাসার কাছে আবেদন পাঠান। প্রথমবার শিক্ষাগত যোগ্যতার কারণে তিনি সুযোগ পাননি, কিন্তু হাল ছাড়েননি। তিনি তার পাইলট স্কুলে ফিরে আসেন এবং প্রয়োজনীয় যোগ্যতা অর্জন করেন। 1997 সালে দ্বিতীয়বার নাসাতে আবেদন করেন। 1998 সালের জুন মাসে 18তম মহাকাশচারী দলের অংশ হিসেবে নাসায় যোগ দেন। তার পরের ইতিহাস সবার জানা। এবিপি আনন্দ। বাবুন 8 দিন থাকার কথা ছিল, থাকলেন 286 দিন এবং উদ্ধার কাজের জন্য একটার পর একটা মিশন। তিনি জানতে পারছেন যে সেই মিশন বা লঞ্চিংগুলো ফেল করছে, মহাকাশে কার্যত আটকে গেছেন মহাশূন্যে। ভাবা যায়? আমি ঠিক এই জায়গায় ডক্টর সব্যসাচী মিত্রের কাছে যাব। তার কারণ স্বপ্ন দেখা তো নয়, শুধু স্বপ্ন দেখা নয়, তার সঙ্গে একটা প্রবল মানসিক জোর। কেন বলছি? খানিকক্ষণ আগে অভিজিৎদা বলছিলেন যে কল্পনা করুন কেউ লিফটে আটকে গিয়ে দম আটকে যায়, কেউ শৌচাগারের লক আটকে গেলে দেখলেন মানে খানিকক্ষণের জন্য মানসিক স্থিরতা হারায়, সেখানে মহাশূন্যে আটকে গেছেন এবং তার ফেরা নিয়ে একটার পর একটা সংশয় তৈরি হচ্ছে এবং তিনি সেগুলো জানতে পাচ্ছেন। তিনি শুধু বিজ্ঞানে প্রাণ নিবেদন করেছেন তা তো নয়, তো যে কোনো সাধারণ মানুষের একটা ট্রমা হতো। এবং সবথেকে বড় কথা মনে রাখতে হবে, ডক্টর দুয়ারি শুরুতেই যেটা মনে করে দিলেন, শুধু খাচ্ছি আর ঘুমোচ্ছি ব্যাপারটা এইরকম নয়। একটার পর একটা গুরুত্বপূর্ণ বিজ্ঞানের অত্যন্ত উচ্চ স্তরের এক্সপেরিমেন্ট করছেন। প্রায় 150টা অতি জটিল এক্সপেরিমেন্ট সেখানে ওই অবস্থার মধ্যে, ওই আটকে থাকা অবস্থার মধ্যে এই 286 দিনে সুনিতা উইলিয়ামসরা করেছেন। আমি বলছি এই ইউনিক এক্সপেরিমেন্টগুলো করতে একটা মানসিক স্থিরতা লাগে। আমার পরের বক্তা ডক্টর সব্যসাচী মিত্রের কাছে আমি এইটাই জানতে চাইবো যে মানে আমি বলছি রসিকতার জন্য মাফ করবেন, আপনাদের এত পসার, তার কারণ মানুষ খুব দ্রুত এখন ধৈর্য হারায়। সেইখানে একজন আটকে থাকা মানুষ যিনি জানেন না যে প্রিয়জনদের কাছে আবার তিনি ফিরতে পারবেন কিনা, আদৌ তাদের মুখ কোনো দিন দেখতে পারবেন কিনা, সেইখানে কি অসম্ভব মানসিক জোর নিয়ে এই অনিশ্চয়তার মধ্যে তিনি বলছেন যে ডোন্ট প্ল্যান ক্রিসমাস উইদাউট মি। আমি বলছি এই মানসিক জোরটা থেকেও বোধহয় আমাদের অনেক কিছু শেখার আছে, যদি আপনি একটু আলোকপাত করেন। একদম ঠিক সুমন। সবচেয়ে প্রথমে শুরু করব এই বলে যে নীল আর্মস্ট্রং বলেছিলেন ইটস আ জায়ান্ট লিপ ফর ম্যানকাইন্ড। একদম, দ্য জায়ান্ট লিপ ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট লিপস ফর ম্যানকাইন্ড। এই যে এসেছেন ওরা এত মাইল দূর থেকে, আমাদের পৃথিবীকে এগিয়ে দিলেন অনেক অনেক বেশি দূরে আরও। এই যে যারা নাসার যাদের পাঠানো হয়, এদের কিন্তু প্রচণ্ড একটা রিগোরাস ট্রেনিং করা হয়। আমরা দেখছি ফরম্যাটেড আউটকামটা, কিন্তু এর পেছনে নাসার যে প্রচুর ট্রেনিং, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ট্রেনিংসগুলো কিন্তু মেন্টাল এন্ডিওরেন্সের উপরে করা হয়, ফিজিক্যাল এন্ডিওরেন্সের উপরেও ট্রেনিং করা হয়। এবং আমি কতগুলো আগের যারা গিয়েছে তাদের ইন্টারভিউস পড়ছিলাম, এবং সেখানে কারণ আমাদের সাইকোলজিক্যালি হিউম্যান যারা, তাদের মধ্যে সবচেয়ে ডিফিকাল্ট ইজ আনসার্টেনটি। আনসার্টেনটি হচ্ছে সবচেয়ে বড় মানসিক চাপ যে কোনো হিউম্যান বিংয়ের মধ্যে। এই আনসার্টেনটি কিন্তু ব্রেনটা সহ্য করে না, সাইকোলজিক্যালি সহ্য করতে পারে না। এখানে সবচেয়ে বড় আনসার্টেনিটি হচ্ছে স্পেসের মধ্যে আছে। 8 দিনের জায়গায় 9 মাস কেটে গেছে, ফিরবে অ্যান্টিসিপেট করছে, ঠিকমতো সাকসেসফুলি ফিরতে পারবে কিনা তারা জানে না। পুরো জায়গাটা ওয়াজ মেড ফর অ্যাভেলেবিলিটি ছিল ফর 8 ডেজ, মেন্টাল প্রিপারেশন ছিল 8 ডেজ, কিন্তু এই যে ফিরতে পারছি না এবং আমি জীবিতভাবে ফিরতে পারবো কিনা, এই যে সংশয়টা, এইটা কিন্তু মানুষকে কুড়ে কুড়ে খায়। কাদের কুড়ে কুড়ে খায়? সাধারণ মানুষ, আমাদের মতো মানুষদের। কিন্তু ওনাদের যে ট্রেনিং, তাতে কিন্তু প্রচণ্ডভাবে স্ট্রেস ম্যানেজমেন্ট শেখানো হয়। কারণ এই যে স্পেসে ওনারা যে ছিলেন, তার 3টে কনসিকোয়েন্স হয়েছে। একটা হচ্ছে কনফাইনমেন্ট, 2 নম্বর হচ্ছে একখানা জিরো গ্র্যাভিটি সিচুয়েশন, এবং 3 নম্বর হচ্ছে রেডিয়েশন। এই 3টেরই কিন্তু মেন্টাল হেলথের ওপরে এফেক্ট আছে। এবং কি কি এফেক্ট দেখা যায় না, অ্যাংজাইটি দেখা যায়, ডিপ্রেশন দেখা যায়, অ্যাঙ্গার, ইরিটেবিলিটি দেখা যায়, এমনকি মানুষ সাইকোটিকও হয়ে যায়। এই সবগুলো এড়াতে হবে। এবং কেন এই কারণে হয় যে এইটা ব্লাডের ওপরে এফেক্ট হয়,
বোনসের ওপরে এফেক্ট হয় এবং নিউরোলজিক্যাল ফুল সিস্টেমের ওপরে এফেক্ট করে। এই যে জিরো গ্র্যাভিটি মানে হচ্ছে হার্টের কাজ কম করতে হচ্ছে, সেজন্য 1 গ্রাম পার মান্থ আমাদের বডি মাস কমে যায় এবং হার্টের এফেক্টিভিটি কমে যায়, হার্টটা ছোট হয়ে যায়। ডক্টর মিত্র, আমি ইন্টারাপ্ট করছি, আমি বলছি আমি একটা ফুটেজ, একটা ছবিও দেখেনি যেখানে সুনিতা উইলিয়ামস এবং তার সহকর্মীরা তারা হাসছেন না। মানে আমি বলছি এইটাও তো একটা বিষয়, মানে আমি বলছি ওই ডিপ্রেশনে যে কোনো সাধারণ মানুষের মানে তার চেহারায় ছাপ ফেলে দেবে। এটাও হচ্ছে মেন্টাল হেলথ ট্রেনিং, কারণ ওনাদেরকে এত বেশি এন্ডিওরেন্স এগেন্স্ট আনসার্টেনিটি ট্রেন করা হয় যে তাদের মধ্যে তাদের ব্রেন এবং চিন্তা শক্তিটাকে চেঞ্জ করে দেওয়া হয়, এবং ওনাদের যে রিক্রুট করা হয় না, রিক্রুটের মধ্যেও কিন্তু এই এলিমেন্টসগুলো থাকে। সবাইকে ওরা রিক্রুট করে পাঠাতে পারবে না। যারা আর able to undergo this severe endurance training, শুধু তারাই কিন্তু ওখানে যেতে সক্ষম হয়, এবং এই ট্রেনিং মাসের পর মাস, বছরের পর বছর চলে, এবং তাদেরকে প্রিপেয়ার করা হয় সব রকম আউটকামের জন্য। অর্থাৎ এই যে ওনারা 9 মাস ওখানে ছিলেন, এই সিনারিও কিন্তু ওনাদের ট্রেনিং দেওয়া ছিল। সুতরাং শারীরিকভাবে এক্সারসাইজ করে, ফিজিক্যাল টলারেন্স, মেন্টাল এন্ডিওরেন্স সব কিছুর সিগনিফিকেন্ট ট্রেনিংয়ের পরেই এটা যেছে। আমাকে আবার বলতে বাধ্য হচ্ছি যে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে একটা আউটকাম ফল, কিন্তু এই যে এর পেছনে যে কোনো সাকসেসফুল মিশনের পেছনেই যে প্রচুর লোকের ট্রেনিং, ওনাদের নিজেদের ট্রেনিং, সব কিছুর যে বহু বছরের ট্রেনিং, সেটার একটা সাকসেসফুল আউটকাম আমরা দেখতে পাচ্ছি, যেখানে তারা কি করতে পেরেছে, দে হ্যাভ বিন এবল টু বিট ডিপ্রেশন, তাদের অ্যাংজাইটি বিট করতে পেরেছে, তাদের ইরিটেবিলিটি বিট করতে পেরেছে, কারণ ওনারা জানেন যে ওই রকম একটা কনফাইন্ড এরিয়ায়, টোটালি আনসার্টেন একটা সিচুয়েশনে তাদের এনি সিঙ্গেল মিস্টেক, ওই যে ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনের কথা হচ্ছে না, তাদের মেন্টাল হেলথটাও কিন্তু নিয়ার ম্যাথমেটিক্যাল প্রিসিশনে নিয়ে যেতে হয়েছে, এবং সেইটা ছাড়া এত সুন্দর আউটকাম, এত সাকসেসফুল আউটকাম, এবং পরবর্তীকালে এই রিহ্যাবের জন্য কিন্তু তারা প্রিপেয়ার্ড, এবং দে নো এক্স্যাক্টলি হোয়াট ইজ টু বি ডান উইথ দেম। সুতরাং এই পুরো ব্যাপারটা, দের ইজ আ লট অফ হার্ড ওয়ার্ক বিহাইন্ড টুডেজ সাকসেসফুল মিশন। একদম ডক্টর ডুয়ারি, আমার শুনে মনে হচ্ছিল এই তো মহাকাশের কমান্ডো ট্রেনিং। একেবারে যে ঘটনা বলছিলেন, মানে পুরনো একজন মহাকাশের সঙ্গে একবার কথা বলার সুযোগ হয়েছিল, তারা যেটা বলেছিলেন, ওই নেওয়ার সময় সাইকোমেট্রিক এবং সাইকো অ্যানালিটিক্যাল টেস্টগুলো হয়, এবং ওদেরকে কীভাবে মানে ভাবতে শুরু করানো হয়, প্রতিটা দিন একটা দিন, তারপরে সেই দিনের মধ্যে প্রতিটা জব একটা জব। ভবিষ্যতের কথা ভেবো না, যেটা হাতে করছো সেটা আগে করো পূর্ণভাবে, তারপরে যদি কোনো গন্ডগোল হয় সেগুলোর সলিউশন বার করো, তারপরে নেক্সট গো টু দ্য নেক্সট জব। সুতরাং কালকে আমি ফিরতে পারবো কিনা, পরশুদিন আমার পরিবারের সঙ্গে দেখা হবে কিনা, এই চিন্তাটা কিন্তু তাদের মধ্যে প্রতিনিয়ত কাজ করে না, যেটা আমাদের সাধারণ মানুষের করে। আমি নেক্সট শব্দটা থেকে একটু এগিয়ে নিয়ে যাই। অনেকে বলছেন এর পরে নেক্সট, ওই অভিজিৎদার ভাষায়, তারও একটা ভারতীয় জিন আছে। বারবার শুভ্রাংশু শুক্লার কথা শোনা যাচ্ছে। কে তিনি? বায়ুসেনার এই গ্রুপ ক্যাপ্টেনকে নাসা ঠিক কিভাবে বেছে নিল এবং কি কাজের জন্য বেছে নিল, বিস্তারিত দেখাবো আমার পরের প্রতিবেদনে। Right there, have our first view of Dragon 350 to one of the and splashdown. Crew 9 back on. 8 দিনের জন্য মহাকাশে গিয়ে আটকে যাওয়া, 286 দিন আন্তর্জাতিক স্পেস স্টেশনে আটকে থাকার পর অবশেষে পৃথিবীতে ফেরা ভারতীয় বংশোদ্ভূত সুনিতা উইলিয়ামসের কীর্তিতে আজ সারা দেশে খুশির হাওয়া। কোথাও অকাল হোলি তো কোথাও অকাল দিওয়ালি। মেয়ের পর এবার ছেলের পালা। অপেক্ষা ভারতের প্রথম মানব মহাকাশ অভিযানের গগনযান মিশন, যাতে অংশ নেবেন ভারতীয় মহাকাশচারীরা, যাদের মধ্যে একজন ভারতীয় বায়ুসেনার টেস্ট পাইলট শুভ্রাংশু শুক্লা। সামনের বছরই যিনি একটি বেসরকারি অভিযানের অংশ হিসেবে যাবেন ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে। वो सारी वो प्रक्रियाएं अंजाम देगा, वो सारी एक्सरसाइजेस जो आने वाली हमारी मिशंस के लिए अनिवार्य रहेगी। और जिस प्रकार सुनीता विलियम को लाने के लिए डॉकिंग और अनडॉकिंग के प्रोसेसेस का इस्तेमाल किया गया, वो हमारे लिए भी आने वाले समय में अनिवार्य रहेगा, क्योंकि भारत की भी योजना है। গগনযান মিশনের মাধ্যমে প্রথমবার মহাকাশে মানুষ পাঠানোর পরিকল্পনা করেছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। পরিকল্পনা অনুযায়ী 3 জন মহাকাশচারীকে মহাকাশযানে করে ভূপৃষ্ঠ থেকে 400 কিলোমিটার উঁচুতে লো আর্থ অরবিট বা এলইওতে পাঠানো হবে।
এক্ষেত্রে ব্যবহার করা হবে ভারতের সবচেয়ে শক্তিশালী লঞ্চ ভেহিকেল LVM-3। 3 মহাকাশচারীকে নিয়ে 3 দিন ধরে পৃথিবীর চারপাশে ঘুরবে সেই মহাকাশযান। ব্যাকআপে থাকবেন একজন মহাকাশচারী, তারপর তাদের ফিরিয়ে আনা হবে পৃথিবীতে। ট্রেনিং, স্পেস শুট এবং লাইফ সাপোর্টের দিক দিয়ে ভারতের গগনযান মিশনে প্রযুক্তিগত সাহায্য করছে ফ্রান্স, রাশিয়া ও আমেরিকা। भारत की भी योजना है कि हमारा एक अपना अंतरिक्ष स्टेशन हो जिसका हम नाम भारत अंतरिक्ष स्टेशन रखें, और यदि सब कुछ योजना अनुसार चलता रहा तो सन 2040 को एक भारतीय मूल का व्यक्ति चांद पर धरती पर उतारने की भी योजना है। 1984 সালে তৎকালীন সোভিয়েত রাশিয়ার সঙ্গে যৌথভাবে মহাকাশ অভিযানে অংশ নিয়েছিল ভারত। প্রথম ভারতীয় হিসেবে সেই অভিযানে মহাকাশে পাড়ি দেন রাকেশ শর্মা। রাকেশের মহাকাশ যাত্রার মাধ্যমে ভারত 14তম দেশ হিসেবে মহাকাশে মানুষ পাঠাতে সক্ষম হয়েছিল। সে সময় দেশের প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী। ইন্দিরা গান্ধী রাকেশ শর্মাকে প্রশ্ন করেছিলেন, মহাশূন্য থেকে ভারতকে কেমন দেখতে লাগে। প্রধানমন্ত্রীর এই প্রশ্নের উত্তর দিয়ে তিনি মহাকাশ থেকে বলেছিলেন, সারে জাহাঁ সে আচ্ছা, অর্থাৎ ভারতই সবচেয়ে সুন্দর। এবিপি আনন্দ। শুভমেদা, ছোটবেলার অনেকগুলো স্মৃতি পরপর একেবারে জীবন্ত হয়ে গেল, যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টিভিতে দেখা সারে জাহাঁ সে আচ্ছা, রাকেশ শর্মা নিয়ে দিনের পর দিন সেই নিয়ে আলোচনা এবং কার্যত উৎসবের চেহারা নিয়েছিল গোটা ভারতবর্ষ। আমি বলছি যে একদিকে আমরা চাঁদের দক্ষিণ মেরুতে ইতিমধ্যে পা রাখতে পেরেছি, যান পাঠাতে পেরেছি, মঙ্গলের অরবিটে স্যাটেলাইট পাঠাতে পেরেছি। কতটা এগোবে স্পেসিফিক্যালি যদি আমি বলি যে এই ভারতে মহাকাশ চর্চা এই ঘটনার পর? সৌনবাবু, আমরা তো এগোচ্ছি। এই প্রতিটি ঘটনা, মানে শুধু ভারতবর্ষ কেন, সারা বিশ্বের প্রতিটি মুহূর্তে আমাদের গায়ে কাঁটা দেওয়ার একটা ভাব জাগায়। এই সময়গুলোতে আসলে মানুষ, বিজ্ঞান এবং ঈশ্বর এক হয়ে যায়। ঈশ্বর মানে অনিশ্চয়তা। একটা সুড়ঙ্গের মধ্যে একটা শ্রমিক যখন আটকে থাকেন, তাকে বার করার চেষ্টা করা হয়। তিনি এলে যেভাবে সারা পৃথিবীর মানুষ উচ্ছ্বসিত হয়, একেবারে আমাদের সমস্ত ক্ষুদ্রতা অতিক্রম করে আজকে সুনিতা উইলিয়ামস যখন নামছেন, আমরা সবাই মিলে একসঙ্গে আসলে যেটা বলতে চাইছি সেটা হচ্ছে মানুষের জয়। কিন্তু মানুষের জয় বললেই তো হবে না, তার মধ্যে বিজ্ঞান আছে, তার মধ্যে রাজনীতির কচকচি আছে। প্রশ্ন ওঠে যে 1971 30শে জুন সোয়ুজ 11 প্রথম দুর্ঘটনা, 3 জন মারা গেলেন রাশিয়ার। তারপর জানুয়ারি 28, 1986 স্পেস শাটল চ্যালেঞ্জার 73 সেকেন্ডে পুড়ে গেল। কমিটি হলো, সেই সময় রিচার্ড ফাইনম্যান নোবেল লরিয়েট, তাকে নিয়ে কমিটি হয়েছিল। একদম উত্তাল রাজনীতি আমেরিকায়, ম্যানহাটন প্রকল্পেও ছিলেন ফেইনম্যান, আবার এই বিচার করছেন। অর্থাৎ এরপর 2003-এ কল্পনা চাওলা, সেই দুঃখের কথা তো আমরা জানি। ফলে মানুষের মনের মধ্যে একটা চাপও থাকে অন্য দিক দিয়ে। তারপরে এই ধরনের জয়। কিন্তু মূল আলোচনা আমাদের দেশের নিরিখে যখন আসবে, তখন অবশ্যই সতীশ ধাওয়ানের কথা আসবে, ইন্দিরা গান্ধীর কথা আসবে, ইসরোর কথা আসবে, এবং সেইখান থেকে আজকের দিনে বিক্রম সারাভাইয়ের কথা আসবে। ভি নারায়ণন আজকের দিনের তিনি দায়িত্বে আছেন। নরেন্দ্র মোদী মহাশয়, তার উৎসাহ আছে আমাদের দেশের জন্যে। এবং একই সঙ্গে এই যে এগোনোর থেকে রাজনীতিবিদরা চাইবেন তাদের কৃতিত্ব নিতে, এবং সবশেষে বলতে হয় আজকের এই কৃতিত্বের ভাগ এলন মাস্ক তো একটু নেবেনই, এবং সেই সঙ্গে তিনি হয়তো চাইবেন ভবিষ্যতে মার্কসের মতো হয়ে উঠতে। অর্থাৎ এই যে কৃতিত্ব নেয়ার জায়গা, এই জায়গাটা কিন্তু মানুষের ক্ষুদ্রতা অতিক্রম করে এক হওয়ার যে জায়গা, তার একটু বিপরীতধর্মী। যেখানে রাষ্ট্র বা রাজনীতি বলার চেষ্টা করবে এর থেকে আমরা ঠিক কি পেলাম। ঠিক, একদম। আমি প্রফেসর চক্রবর্তীর কাছে যাব। কৃতিত্ব নেওয়ার একটা বিষয় তো আছেই, পাশাপাশি যেটা আছে সেটা হচ্ছে আজকের কৃতিত্বটা যারা নিতে চাইছেন তারা কিন্তু একটা ঝুঁকিও নিয়েছেন। আজকেও ফক্স নিউজকে ইলন মাস্ক একটা ইন্টারভিউ দিয়েছেন, তাতে বলেছেন এই একই অফার তিনি বাইডেনকে দিয়েছিলেন, তিনি রাজি হননি। আমি বলছি এই গোটা বিষয়টা নাসার দিক থেকে যদি দেখেন, এই ট্রান্সপারেন্সি যে প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা ন্যানো সেকেন্ড আমি গোটা পৃথিবী দেখতে পাচ্ছে, পৃথিবীর প্রত্যেকটা কোণের লোক আজকে সাকসেসফুল হয়েছে। কিন্তু আমি ধরছি যদি ব্যর্থ হতো, ঠিক যেরমভাবে পৃথিবী জুড়ে চিচিকার হতো, আজকে তারা কৃতিত্ব নিচ্ছেন। এটাকে কিভাবে দেখছেন? সুমন, প্রথমেই বলে রাখি, মানে এরপর মানে মেক নো মিস্টেক যে প্রেসিডেন্ট ট্রাম্প চাইবেন যে এই কৃতিত্বটা তার রাজনৈতিকভাবে ঝুলিতে যতটা পড়া যায়। ঠিক, যেটা বলতে চাইছিলাম যে নাসা নিয়ে আলোচনা, আমি একজন চাষা, এটা কিন্তু মেনে নিতেই হবে। কিন্তু যেটা আমরা দেখলাম যে স্পেস রিসার্চটা আমরা এতদিন ধারণা ছিল যে এটা সরকারের ব্যাপার, কিন্তু এখন যেটা পরিষ্কার বুঝতে পারলাম যে নাসার সঙ্গেও যে বেসরকারি প্রতিষ্ঠান এভাবে জড়িয়ে আছে এবং তাদের গুরুত্ব কম নয়, তারা অনেকটাই গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে।
এবং আমাদের দেশে ইসরোর সাথেও দেখবেন বেশ কিছু আপনি দেখলেন যে প্রাইভেট অর্গানাইজেশনসরা রয়েছে। তো বোঝা যাচ্ছে যে এই প্রাইভেট পাবলিক পার্টনারশিপই কিন্তু আমাদের ফিউচার ইন স্পেস টেকনোলজি। ইতিমধ্যেই আজকে পাবলিক পোস্ট করেছে সোশ্যাল মিডিয়ায় যে কথা দিয়েছিলাম কথা রাখলাম। হ্যাঁ, সেই জায়গা থেকেই এটা পরিষ্কার দেখুন যে শুধু ইলন মাস্কের সাফল্য নয়, উনি গালফ অফ মেক্সিকোর নাম পাল্টে দিয়েছিলেন গালফ অফ আমেরিকা। সেখানেই গালফ অফ মেক্সিকোতে, তারপরে গালফ অফ আমেরিকাতেই কিন্তু ওরা নেমেছে। সুতরাং সেই দিক থেকেও উনি বলতে পারেন দেখো আমি নাম পাল্টেছিলাম বলে ওখানে সফলতার সঙ্গে নেমেছে। তো এটা আশ্চর্য নয়, তার কারণ কৃতিত্বের তালিকায় প্রথম ইলন মাস্ক আর থার্ড নামটা হচ্ছে নাসা। তো মানে ক্রনোলজিটা ভারতীয় ব্যাপারটা যেটা মুখ্য কথা যে আজকের একজন ভারতীয়র সঙ্গে জড়িয়ে আছে। আমরা নীল আর্মস্ট্রংয়ের নাম চলেছিলেন সিঙ্গল স্টেপ অফ ম্যানকাইন্ড। হ্যাঁ, ম্যানকাইন্ডের পক্ষে একটা জায়ান্ট স্টেপ, সিঙ্গল স্টেপ অফ এ ম্যান, মানে জায়ান্ট স্টেপ অফ এ ম্যানকাইন্ড। কিন্তু আজকের কিন্তু আমাদের কাছে এটা ভারতেরও একটা জায়ান্ট স্টেপ লাগছে, কেননা একজন ভারতীয় সেখানে এই ধরনের ভূমিকা নিয়েছেন। আগামী দিন আজকে দেখুন প্রফেসর দুয়ারি বলছিলেন যে আমরা 4th কি 5th পজিশন রাখি স্পেস টেকনোলজিতে। আগামী দিনে যেই সুনিতাকে সামনে রেখে আমরা আরও এগোতে পারবো না, এবং ইসরো যেভাবে এগোচ্ছে আমরা কিন্তু বোধহয় চায়নার থেকে অনেকটা এগিয়ে গেছি এই স্পেস টেকনোলজি। আমি একেবারে স্পেসিফিক্যালি ইসরোর প্রসঙ্গে আসবো, কিন্তু তার আগে দ্রুত আপনাদের সামনে রাখবো যে মহাকাশযানের মধ্যে স্পেস স্টেশনে নভশ্চররা কিভাবে তাদের সময় কাটান, কিভাবে দিন কাটান, প্রত্যেকটা ঘন্টা কিভাবে ফ্রুটফুল করে তোলেন, সেটা একাধিকবার বিভিন্ন নভশ্চররা এবং স্পেসিফিক্যালি সুনিতা উইলিয়ামস একাধিকবার আমাদের দেখিয়েছেন। পরের প্রতিবেদন সেটাই দেখাবো। মাধ্যাকর্ষণের বালাই নেই, দিন রাত ভেসে থাকা, শরীরের ওজন টের পাওয়া যায় না, দাঁড়িয়ে আছি না শুয়ে আছি বোঝার উপায় নেই। আন্তর্জাতিক স্পেস স্টেশনে এভাবেই 286 দিন কাটিয়েছেন ভারতীয় বংশোদ্ভূত মহাকাশচারী সুনিতা উইলিয়ামস ও তার সঙ্গীরা। কিন্তু শুধু বাড়ি বা পরিবার নয়, নিজের গ্রহ থেকে বহু দূরে কিভাবে দিন কাটে মহাকাশচারীদের, দিনের সমস্ত কাজ কিভাবে করেন তারা, একটি পুরনো ভিডিওতে তা দেখিয়েছিলেন সুনিতা নিজেই। People always ask about sleeping in space. Do you lie down? Are you in a bed? Not really, because it doesn't matter. You don't really have the sensation of lying down. You just sit in your sleeping bag. So here's one sleep station right here. I'm going in right now. You can follow me if you want. So I'm inside. It's sort of like a little phone booth. But it's pretty comfy. I've got a sleeping bag right here that we sleep in, so we don't have sort of like a little bit of a cover. We don't fly all over the place. বাড়িতে আমরা যেমন সকালে শরীর চর্চা করি, জিমে যাই, মহাকাশেও সেই একই রুটিন। শুনতে আশ্চর্য লাগতে পারে, কিন্তু মহাকাশে শরীর ঠিক রাখতে নিয়মিত শরীর চর্চা করতে হয় মহাকাশচারীদের। And one of the things we also do is we exercise. We have some exercise equipment on board the space station. We need to do that because we lose bone density and muscle mass while we're up here, and that's a result of not having to fight against gravity. So how we keep ourselves in shape are with a bike, a treadmill, and a weightlifting machine. This is the bike. You notice the clip pedals. So all you need to do is actually clip your feet in, and then you can start pedaling. You don't need a seat because you don't sit down. Actually, I haven't sat down for 6 months now, so you don't need any type of seat. মাধ্যাকর্ষণের বাইরে কোনো কিছুর ওজন নেই, সবকিছু ভেসে বেড়ায়। সেখানে শৌচকর্ম কিভাবে করেন মহাকাশচারীরা, পুরনো ভিডিওতে তাও দেখিয়েছিলেন সুনিতা উইলিয়ামস। And of course, it serves for 2 functions. Number 2, right here. I'll show you. But you see it's pretty small, so you have to have pretty good aim, and you'll be ready to make sure things get let go the right direction. And it smells a little bit, so I'm closing it up. And that's of course for number 2. And this guy right here is for number 1. So they're sort of 2 slightly separate functions, but you can do a little, essentially both, by hanging on right here. স্পেস স্টেশনে স্নান অবশ্য বাড়ির মতো করা যায় না, তবে মহাকাশচারীরা স্নান না করে থাকেন এমনটা একেবারেই নয়। We can't take a normal shower because the water doesn't know how to find the drain. So we don't have a regular shower. What we do instead is, clean up with soapy water, and a wash towel of some type, a washcloth of some type. And let me just show you how that works. Get the warm water, and this is already pre-mixed, where that's a little bit of the special soap
in the water pouch. Then we add a little water to it. Get the wash towel wet. You know, it's a little bit like camping, or taking a sponge bath, except it is warm water, and it feels good, and it gets you clean. When we're working out twice a day, very often twice a day, you know, it is important to get clean. গবেষণার কাজ তো চলতেই থাকে, তবে মহাকাশচারীদের কি একটু বারান্দায় চুপচাপ বসতে ইচ্ছে হয় না? না, স্পেস স্টেশনে বারান্দা নেই, তবে জানলা আছে, যেখান দিয়ে মহাদেশ, মহাসাগর দেখা যায়। All you want to do is look back at our planet. I think some questions I had were about what do you do in your free time? And you can't help but want to just come to the cupola and look outside as much as you can. And a lot of folks, I play this game with myself about where we're flying over the Earth. You can tell different cloud types over different continents. You can tell different soil types over different continents. So let's see. And then, of course, there's a lot of ocean. I will tell you in just a moment where we are. So right now we are right over Africa. দেখতে মজার হতে পারে, কিন্তু কোনো কাজটাই সহজ নয়। তাই সুনিতা উইলিয়ামস ও তার সঙ্গীদের 286 দিন মহাকাশে কাটিয়ে ফেরা কোনো রূপকথার থেকে কম নয়। এবিপি আনন্দ। প্রফেসর মিশ্রার কাছে যাব। আমি বলছি যে একটা জিনিস জানতে চাইব, 2003 সালে যখন কলম্বিয়া বিপর্যয় হলো, কল্পনা চাওলা এবং তার 6 জন সঙ্গী প্রাণ হারালেন, কোথাও একটা শুধু শোকের আবহ তো নয়, বিজ্ঞান চর্চার যে আপস অ্যান্ড ডাউনসগুলো থাকে, আজকে যে তুঙ্গ বিন্দুতে উৎসাহটা উঠেছে, সেইখানে বোধহয় একটা মানসিক ধাক্কাও গোটা পৃথিবী এবং বিজ্ঞান গবেষণা সংস্থাগুলোও খেয়েছিল। সেইখান থেকে উত্তরণের রাস্তাটা এই অবধি আসা কিভাবে দেখছেন? এটা অ্যাকচুয়ালি যেটা বলার বিষয়টা হচ্ছে যে, যেমন কল্পনা চাওলা অনেকে হয়তো জানেন, অনেকে জানেন না, তিনি সেকেন্ড ইন্ডিয়ান যে মহাকাশে গেছে। তার আগে প্রথম ছিলেন রাকেশ শর্মা, আচ্ছা, তারপরে কল্পনা চাওলা, আর ইনি হচ্ছেন থার্ড যিনি ইন্ডিয়ান, আর ফার্স্ট ওম্যান ফ্রম ইন্ডিয়া। তো সেইটার ব্যাপারে এদেরকে সমস্ত যে ট্রেনিংগুলো হয়, তো সেখানে এন্ডিওরেন্স যেটা বলছেন, একটা ডিফেন্সের সঙ্গে আমি তো মিল পাই আর কি, যার জন্য আপনি দেখবেন নেভি, এয়ারফোর্স, এদের লোকজন, এমনকি গগনায়নেতেও যাদেরকে ট্রেনিংয়ের জন্য পাঠানো হচ্ছে, দেখুন তাদের সিলেক্ট করা হয়েছে কিন্তু এয়ারফোর্সের, তাদের মধ্যে টেকনিক্যাল ক্যাপাসিটিও আছে, আর ওই যেটা আমাদের মিলিটারি বা ডিফেন্সে যেটা দেওয়া হয়, যে কোনো পরিবেশে তারা থাকবে কি পরের দিন, পর মুহূর্তে থাকবে কি না তারা জানে না। তো সেইটা কল্পনা চাওলার ড্রিম ছিল। তো তিনি ফার্স্ট আমাদের যে ওমেন যে উনি বলেছেন, রাকেশ শর্মা ছিলেন, তিনি কসমোট, যেহেতু রাশিয়াতে গিয়েছিল কসমোনট, আর নাসাতে গিয়েছিলেন কল্পনা চাওলা। ওনার একটা ড্রিম ছিল, প্রথম যিনি মহিলা, যে এখান থেকে আমি নাসাতে যাব। এখানে উনি হরিয়ানাতে মানে শি ওয়াজ বর্ন অ্যান্ড ব্রট আপ ইন হরিয়ানা। সুনিতা উইলিয়ামস তো বর্ন অ্যান্ড ব্রট আপ ইন ইউএসএ, ঠিক আছে। তো সেখানে থেকে উনি নাসাতে গেছেন, উনি এয়ারফোর্সের পাইলট ছিলেন। তারপরে ওখানে গিয়ে ট্রেনিং নিয়েছেন, করে সেখানে দুটো কিন্তু সাকসেসফুল মিশন ছিল। সুনিতা উইলিয়ামসেরও এটা থার্ড, তো উনি সাকসেসফুলি ফেরত আসতে পেরেছেন, সেটা খুবই সুন্দর সৌভাগ্যের ব্যাপার। আর যেটা কল্পনা চাওলার ক্ষেত্রে মানে যেটাকে আমি বলবো, আমি তখন জার্মানিতে ছিলাম, আমারও নাসা জিএসএফসিতে তারপরে সেই মাসে যাওয়ার কথা ছিল, আই রিমেম্বার কারেক্টলি, মানে একেবারে 2003। তো সেইখানেতে নিউজ এলো যে ওনার ওই যেটা স্পেস শাটল কলম্বিয়া, তো ওটা ব্লু আপ করেছে। তো সেটা ওইগুলো বলে না টেকনিক্যাল স্ন্যাগ, কোথাও তো বোঝা যায় না, ওই ব্যর্থতাগুলো থেকেই পরের সাফল্যের রাস্তাটা, স্টেপিং স্টোন যেটা বলে। তো তার আগেও হয়েছে ব্যর্থতা। এখন যেহেতু আমাদের ইন্ডিয়ান একজন অরিজিন মহিলা ছিল বলে ইন্ডিয়াতে ওটা বেশি হয়তো চর্চা হয়েছে, আর তখন অত গুগল টুগল তো ছিল না, তো সুতরাং লোকে অতটা জানতো না হয়তো। কিন্তু আমেরিকায় সেটা নোন, নাসা, ইসা এরা তো বহুকাল ধরেই মহাকাশে পাঠাচ্ছে। ইসরো তো কোথাও পিছিয়ে নেই, এখন গগনায়নেও যাবে। এখন সেখানেও 2-3জন এয়ারফোর্সের লোক, তাদেরকে ট্রেনিং হবে, যাবে। এখন কল্পনা চাওলার ওটা যেটা ব্লো আপ করেছিল, সেটা কিন্তু ওনাদের কারোর দোষ না। অনেকে জিজ্ঞাসা করছে যে সুনিতা উইলিয়ামস সাকসেসফুল, উনি ফেলিয়ার, এরকম কিছু না, দুজনেই সবাই সাকসেসফুল। এটা হচ্ছে একটা স্পেস ক্রাফটে যেটা যাচ্ছে, সেটা যখন রি এন্ট্রি হচ্ছে এই ফ্রম স্পেস থেকে, অন্তরিক্ষ থেকে
পৃথিবীতে ওই অ্যাটমসফিয়ারটা যখন ক্রস করে, ইভেন ডিউরিং লঞ্চও দেখে থাকবেন হিট শিল্ড সেপারেশন, তো সেম থিং ইজ ট্রু। তো এখানে একটা ট্রিমেন্ডাস হিট জেনারেটেড হয়, তো তার জন্য থার্মাল কুশনিং এটা খুব দরকার। তো সেইখানেতে যেটা আমরা পড়েছি অবভিয়াসলি নাসা যা বলেছে যে থার্মাল একটা ব্রেকডাউন, ওখানে একটা ওই থার্মাল যে ফোম থাকে সেইটা ক্র্যাক করে যায়, তো সেই জন্য ওটা ব্লো আপ করে, আর যার জন্য 7 জনই মারা যায়। ঠিক আছে, তো এটা এখন সেটা কোনো মিশনেই হতে পারে, এগুলো কোনো আগে থেকে, যদিও এখন মানে অ্যাক্সিডেন্ট ইজ অ্যান অ্যাক্সিডেন্ট। আমি ঠিক এইখান থেকে একটা কোটেশনে যাব, স্বপ্নের রাস্তাটা কাছাকাছি আছে, সেটা খুঁজে পাওয়ার চোখ যেন তোমার থাকে। যিনি বলেছিলেন সেই কল্পনা চাওলা আর আমাদের মধ্যে নেই, কিন্তু নিঃসন্দেহে তার শব্দগুলো, তার ভাবনাগুলো রয়ে গেছে। সব থেকে বড় কথা, যদি মহাকাশ অভিযান, মহাকাশ বিজ্ঞানের দিক থেকে দেখি, ওই ব্যর্থতার ওপর পা রেখেই কিন্তু আজকের সাফল্য। সুতরাং সরাসরি যারা তুলনাটা করছেন সফল আর ব্যর্থ বলে, তারা সত্য থেকে দূরে চলে যাচ্ছেন। আমার পরের প্রতিবেদন ঠিক সেইটাকে নিয়েই। মহাকাশে আটকে থাকা সুনিতা উইলিয়ামসদের নিয়ে পৃথিবীতে ফিরেছে স্পেসএক্সের ড্রাগন যান। বিশ্বজুড়ে আনন্দের জোয়ার। সুনিতাদের এই সাফল্যের মাঝে বারবার ফিরে আসছে আরেকজনের নাম, কল্পনা চাওলা। তিনিও ছিলেন ভারতীয় বংশোদ্ভূত, জন্মেছিলেন হরিয়ানার কার্নালে। সুনিতার মতোই তাঁরও ধ্যানজ্ঞান ছিল মহাকাশ, কিন্তু কল্পনারা পারেননি। মহাকাশেই চিরদিনের মতো নিশ্চিহ্ন হয়ে গিয়েছিলেন কল্পনা চাওলা সহ 7 নভশ্চর। কল্পনা চাওলার ক্ষেত্রে যেটা হয়েছিল যে কলম্বিয়া স্পেস ক্রাফট, তার একটা হিট শিল্ড একটু লুজ ছিল, সেই জায়গা দিয়ে প্রবল হিট ঢুকে পুরো ইয়েটাকে ধ্বংস করে দেয়। এই ধরনের ঘটনা না ঘটে সেটার দিকে প্রবলভাবে নজর দেওয়া হয়েছে। এটা অ্যাকচুয়ালি ভুল থেকে শিক্ষা নেওয়া। কল্পনা চাওলারটা ফেলিওর টেকনিক্যালি, ওটা অটোমেটিক্যালি আসছে, এবার সাকসেস হয়েছে, মানে সব ঠিকঠাক করেছে, জিনিসগুলো ফাংশন হয়েছে ঠিক, সুতরাং ও আসতে পেরেছে। দ্যাট ইজ টেকনিক্যাল অ্যাচিভমেন্ট, মানে গ্র্যাজুয়ালি ইমপ্রুভ করছে টেকনোলজিটা, সুতরাং ফেলিওরের সম্ভাবনা কমে যাচ্ছে। মহাকাশ অভিযানের ইতিহাসে এটা অন্যতম বড় দুর্ঘটনা। এই ঘটনার পর টানা 2 বছর সব মহাকাশ অভিযান বন্ধ রেখেছিল নাসা। আবির দত্ত, কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ। আমার শুধু একটা জিনিসই মনে হচ্ছে সুমন, যে কালকে ঠিক যে সময়ে এরা অবতরণ করছিলেন সুনিতা উইলিয়ামসরা, ঠিক সেই সময়ই আমরা আজকে এই ট্রাম্পের জয়যাত্রার কথা ভাবছি, তো ঠিক সেই সময়ই ট্রাম্প আর নেতানহু গাজাতে 1000 মানুষকে খুন করছিল। তা আমার হঠাৎ কেন জানি মনে হচ্ছে বিজ্ঞানকে, সত্যি সত্যি বিজ্ঞান আমাদের অনেক দূর এগিয়ে নিয়ে যাচ্ছে, কিন্তু মহাশূন্যে যেরকম আমরা এগিয়ে যাব ঠিক সেরকম কিন্তু আমাদের সেই মুহূর্তে এটাও ভাবা দরকার পৃথিবীটাকে আরো সুন্দর করার জন্য ট্রাম্পের দায়িত্ব কতটা। কাজেই আমার মনে হয় এটাকে বিজ্ঞানের জয়যাত্রা হিসেবে দেখাটাই অনেক বেশি সুন্দর। এই যে এটা রাজনীতি নিয়ে কারাকারি করলে সর্বনাশ হবে, এই নিয়ে কোনো সন্দেহের জায়গাই নেই। শুরু করেছেন, এটা ভয়ঙ্কর। আচ্ছা, এবং আপনাকে জানিয়ে রাখি, হোয়াইট হাউস জানিয়ে দিয়েছে যে আমাদের জানিয়েই ওরা হামলাটা চালিয়েছিল। হ্যাঁ, সুতরাং মানে মুদ্রার দুটো পিঠই আছে, কিন্তু উজ্জ্বল পিঠটাই দেখা ভালো, তাই তো ডক্টর দুয়ারি? প্রথমে যেটা বলি, কল্পনা চাওলার ক্ষেত্রে যেটা ঘটেছিল, আজকে যে আমরা ইলন মাস্ক, স্পেস এক্স, বোয়িং, স্টারলাইনার এই কথাগুলো বলছি, সেটার কিন্তু শুরু হয়েছিল সেই দুর্ঘটনার মধ্যে দিয়ে। তারপরেই কিন্তু স্পেস শাটলকে বন্ধ করে দিয়েছিল আমেরিকা, এবং প্রথমে রাশিয়ার সোয়ুজ ব্যবহার করত, তারপরে অন্যের ওপর বেশি নির্ভর করব না বলে এই দুটি সংস্থা তারা করলো। 1 নম্বর। 2 নম্বর যে জিনিসটা আমার ভীষণ ভালো লাগলো, এই যে ট্রেনিংয়ের ব্যাপারটায়, এখানে কিন্তু মনে রাখতে হবে আমরা এখন সেনাবাহিনী, নৌসেনা বা বায়ুসেনার থেকে নিচ্ছি, এটাও একটা ভুল মেসেজ যাচ্ছে। তার কারণ হচ্ছে বাচ্চাদের ধারণা হয়ে যাবে যে কসমোনট বা অ্যাস্ট্রোনট বা গগনযাত্রী হতে গেলে আমাকে এয়ারফোর্স আগে ঢুকতে হবে। সেটা কিন্তু ঠিক নয়, শারীরিক এবং মানসিক সক্ষমতাকে দেখাতে হবে। আর যে জিনিসটা আজকের অদ্ভুত সুন্দর একটা আলোচনা হলো, অভিজিৎবাবু যেটা বললেন, মানে সেটা কিন্তু আমার মনে গেঁথে গেছে যে আমরা কি করছি। এই ক্ষেত্রে মনে রাখতে হবে যে শিক্ষাগুলো যে আমরা পাচ্ছি না, এই যে পর্যবেক্ষণ ক্ষমতা, ধৈর্য, মানসিক স্থৈর্য, শারীরিক সক্ষমতা, এগুলো বাচ্চাদের আগে বোঝানোর আগে আমাদের নিজেদের কাছে নিতে হবে। আমরা এর মধ্যে পারি না বলেই আজকে এই সোকল ব্যর্থতার কথাটা উঠে আসছে যে কেন হচ্ছে না। এই জিনিসটা আমাদেরকে শিখতে হবে, এমন যেন না হয়ে যায়
উনি ভারতীয় বংশোদ্ভূত, আমিও ভারতীয়, সুতরাং আমিও ওনার মতো গর্বিত এবং উৎফুল্ল। এই ব্যাপারটা যেন না, বিজ্ঞান কখনো সেভাবে হয় না। আর সব থেকে যে মুদ্রা কথাটা দাঁড়ায়, বিজ্ঞান, ধর্ম ও রাজনীতি, 1000 বছর ধরে এরা তিনজন কিন্তু একের সঙ্গে জড়িত। সুতরাং বিজ্ঞান যদিও আলাদা একটা বস্তু, বিষয়, কিন্তু হয় না। উনি যে কথাটা বললেন, বা উনিও বললেন, ওয়ান স্মল স্টেপ ফর আ ম্যান, আ জায়ান্ট লিপ ফর আ ম্যানকাইন্ড। এখনকার আশেপাশে দেখছি ওয়ান জায়ান্ট লিপ ফর আ ম্যান, আ স্মল স্টেপ ফর আ ম্যানকাইন্ড হয়ে যাচ্ছে। রাইট, আমি কি করলাম, এটা আমি করে দিয়েছি। ঠিক ঠিক। বিজ্ঞান কখনো কোনো মানুষকে চেনে না, সে পদ্ধতিকে চেনে। সেই জিনিসটা আমাদের ছোটদের মধ্যে তুলে ধরতে হবে। তাদেরকে প্রশ্ন করা আমরা বন্ধ করে দিয়েছি, কেন প্রশ্ন করতে গেলে আমরা ভয় পেয়ে যাই, উত্তর যদি না জানি তাদের চোখে ছোট হয়ে যাব, অথচ প্রশ্ন করার মধ্যে দিয়ে বিজ্ঞান এগোয়। একদম। সুতরাং কোথায় যেন একটা প্যারাডাইম শিফট যাকে বলে। একদম। আর ডক্টর মিত্র, কোথাও বোধহয় এই ধরনের বিরাট বৃহৎ অভিযান মানসিকভাবেও জাতি, ধর্ম, দেশ নির্বিশেষে সীমান্ত পেরিয়ে প্রত্যেক মানুষের জন্য একটা শিক্ষা নিয়ে আসে। সবচেয়ে বড় কথা এখানে আমি বলতে চাইব যে ধর্ম এবং পলিটিক্স যেখানে ডিভাইড করে, বাউন্ডারি আনে, বিজ্ঞান কিন্তু ইউনাইট করে। অর্থাৎ এই যে উই লার্ন ফ্রম আওয়ার মিস্টেকস, এটা কিন্তু রেস্ট্রিক্টেড টু জিওগ্রাফি না। অর্থাৎ নাসার কোনো ভুল হলে সেখান থেকে ইসরো শিক্ষা পাচ্ছে, ইসরোর কোনো রকম অ্যাডভান্টেজিয়াস সিচুয়েশন হলে সেখান থেকে রাশিয়া শিক্ষা নিচ্ছে। সুতরাং বিজ্ঞান ইজ এ ইউনিফাইং ফিল্ড, এবং সেইখান থেকে এই যে জায়ান্ট লিপ ফর ম্যানকাইন্ড কথাটা আসছে, এইখানে কোনো ডিফারেন্সিয়েশন চলে না, এবং এই ডিফারেন্সিয়েশন চলে না বলেই আজকে এই সব জিনিসগুলোর দরকার আছে। এবং বিজ্ঞান যত এগোবে তত পৃথিবী এগোবে। হ্যাঁ, একটা ডার্ক সাইড তো আছেই, এবং এটা আমাদেরই দায়িত্ব যে আমরা বিজ্ঞানের ভালো দিকটা নেব, খারাপ দিকটা যাতে এই বোম্বার্ডমেন্টের জন্য আবার ইউজড আপ না হয়। একদম। সুতরাং এই জায়গাটা আমাদেরকে ফোকাস করতে হবে যে আজকে যে ঘটনাটা ঘটেছে, ইট ইজ ট্রুলি আ জায়ান্ট লিপ। এবং সেইখান থেকে এই যে আমাদের ছোট ছোট শিশু, এইটিকে বলে রোল মডেলিং, অর্থাৎ সুনিতা উইলিয়ামস এবং সায়েন্স should hand in hand become role models for our kids. একদম। এবং সেই রকম রোল মডেল কি করে, সমাজকে অ্যাঙ্কারগুলো দেয়। রোল মডেলের প্রয়োজনীয়তাটা কি, সায়েন্সের প্রয়োজনীয়তাটা কি, এইরকম একখানা অ্যাডভান্সমেন্টের এই যে মিডিয়াতে এত ডিসকাশন হচ্ছে, এটা প্রয়োজনীয়তাটা কি? কারণ সমাজকে এটা অ্যাঙ্কার দেবে, সঠিক দিকে চালনা করবে, সেই অ্যাঙ্কারটাই হচ্ছে রোল মডেল। এবং ফরচুনেটলি এটা পরমাণু বোমা নিয়ে আলোচনা হচ্ছে না, মহাকাশ অভিযান নিয়ে আলোচনা হচ্ছে। এক্স্যাক্টলি। এবং এই অ্যাঙ্কারিং, এই রোল মডেল, এই সায়েন্সের এগিয়ে যাওয়া, এটাই কিন্তু আমাদেরকে আলটিমেটলি ইট উইল মেক ওয়ার্ল্ড আ বেটার প্লেস। আমাদের যতই প্রবলেম থাকুক, সব কিছুই থাকুক, আমি বারবার বলি যে আজকে স্ট্রেস আছে, আগে যেটা ছিল না। আজকে জল, আবহাওয়া সব খারাপ, আগে যেটা ছিল না। আজকে খাবারের মধ্যে পেস্টিসাইড আছে, আগে যেটা ছিল না। কিন্তু আগে 50 বছর লোক বাঁচতে, এখন 80 বছর বাঁচছে। কেন? অ্যাডভান্সমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। সুতরাং সায়েন্স, এই যে আমরা যে ধরে নিলাম যে এইখানে মহাকাশের সায়েন্স এগিয়ে গেছে, তা কিন্তু না। ওখান থেকে কিন্তু বায়োলজিও শিখবে, ফিজিক্সও শেখা হবে, কেমিস্ট্রিও শেখা হবে। এই সবগুলো নিয়ে কিন্তু পৃথিবীতে আজকে যে এই এত অ্যাডভার্সিটির মধ্যেও আমরা সুস্থভাবে বেশি দিন বাঁচছি, দি অনলি কনফাউন্ডার হিয়ার ইজ দি অ্যাডভান্সমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। একদম। এই বিজ্ঞান এবং প্রযুক্তির অগ্রগতি এই মুহূর্তে তাদের সমস্ত মনোযোগ রেখেছেন যারা ফিরে এলেন তাদের ওপর। তার কারণ, আবার বলছি, শারীরিক চ্যালেঞ্জটা নিঃসন্দেহে বড়, কিন্তু তারা তাদের মানসিক এবং শারীরিক সক্ষমতায় ইতিমধ্যেই ওই ফুটেজগুলোতেই স্পষ্ট কতটা প্রবলভাবে মানসিক শক্তি পরিচয় রেখেছেন। একেবারে পরিষ্কার, যেখানে প্রচুর মানুষের উদ্বেগ ছিল, তাদের সম্পূর্ণ উদ্বেগ মুক্ত করে এই পৃথিবীর কোটি কোটি মানুষ দেখলেন যে এক গাল হাসি নিয়ে তারা ওয়েভ করতে করতে কোয়ারেন্টিনে গেলেন। আবার বলছি, 45 দিনের সেমি কোয়ারেন্টিন, তারপর আমরা প্রত্যেকে চাই এবং প্রত্যেকে নিশ্চিত যে তারা আবার সুস্থ জীবনে ফিরবেনই। দেখুন, অটলান্টিকের জলে সফল স্প্ল্যাশ ডাউন। নমাস পর পৃথিবীতে ফিরলেন সুনিতারা।
পৃথিবীতে পৌঁছেই কি নিজের পায়ে হাঁটতে পারবেন, দেখা করতে পারবেন পরিবার পরিজনদের সঙ্গে? মহাশূন্যে কাটিয়ে ফিরে আসার পর কি সমস্যা হয় মহাকাশচারীদের? সুনিতাদের নিয়ে এমন কৌতূহল এখন সবার মনে। 286 দিন পর পৃথিবীতে ফিরলেও অবতরণের পরে মাটিতে পা দিতে পারেননি মহাকাশচারীরা। স্পেস এক্সের ক্যাপসুল থেকে তাদের বের করা হয় বিশেষ চেয়ারে। এরপর তাদের নিয়ে যাওয়া হয় হিউস্টনে নাসার জনসন স্পেস সেন্টারে। নাসা সূত্রে খবর, স্পেস সেন্টারে ক্রু কোয়ার্টারে রাখা হয়েছে সুনিতাদের। চীনা গ্রহের সঙ্গে খাপ খাওয়াতে আপাতত কয়েক সপ্তাহ ক্রু কোয়ার্টারে রিহ্যাবে থাকবেন সুনিতা বুচ উইলমোররা। সেখানে তাদের শারীরিক পরীক্ষা নিরীক্ষা হবে। বেশ কয়েক সপ্তাহ ধরে চলবে এই পরীক্ষা। অন্তত 45 দিন বিশ্রাম এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার মাধ্যমে সুস্থ করে তোলা হবে সুনিতাদের। তারপর তারা পরিবার বা অন্য কারোর সঙ্গে দেখা করতে পারবেন। আমরা যখন মাধ্যাকর্ষণের বাইরে চলে যাই সেই মুহূর্তে আমাদের ব্লাডগুলোও বডির মধ্যে পায়ের দিকে যাবে এরকম কোনো কথা নেই, সারা শরীরে ঘুরতে থাকে। আমি যেই টাচ করলাম সেই মুহূর্তে ব্লাডটা ঝপ করে আমার পায়ে এসে পড়লো। আর যখন ব্লাডটা 5 লিটারের ব্লাড 3 লিটার তলায় চলে গেল, ব্রেনে কম গেল, অর্থাৎ সঙ্গে সঙ্গে মাথা ঘুরে পড়ে যাব। অদ্ভুত অদ্ভুত পরিবর্তন হতে শুরু করবে। হার্টের পরিবর্তন, লাংসের পরিবর্তন, কিডনির পরিবর্তন, প্রতিটাই রিঅ্যাডজাস্টমেন্ট হবে। 8 দিনের সফর দীর্ঘায়িত হয়েছে 9 মাসে। ফলে সফলভাবে পৃথিবীতে ফিরলেও এবার ঘরে ফেরার জন্য লড়াই করতে হবে সুনিতাদের। বিশেষজ্ঞরা বলছেন, মহাকাশে মাধ্যাকর্ষণ শক্তির বাইরে থাকাটা যেমন চ্যালেঞ্জের, তেমনি ফিরে আসার পরেও শারীরিক ও মানসিক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে সুনিতা উইলিয়ামসদের। যে রেডিয়েশন পেয়েছে, এক্সট্রাঅর্ডিনারি রেডিয়েশন, সেই রেডিয়েশনে করোনারি আর্টারি ডিজিজ হতে পারে, সেরিব্রোভ্যাসকুলার ডিজিজ হতে পারে, বা পেরিফেরাল আর্টেরিয়াল ডিজিজ হতে পারে। কার্সিনোজেনিক কিছু আছে কিনা, এই যে এত রেজের কাছাকাছি গেছেন, তাতে অনেক কিছু রেজের মধ্যে ওরা থেকেছেন, তাতে কার্সিনোজেনিক কিছু হতে পারে কিনা। বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘদিন মহাশূন্যে থাকার ফলে শরীরের ভারসাম্য নষ্ট হয়ে যায়। বেশে থাকতে থাকতে মহাকাশচারীরা কার্যত হাঁটতে ভুলে যান। শরীরের ওজন ধরে রাখার মতো হাড়ের শক্তি থাকে না। তাই পৃথিবীতে ফেরার পর সঙ্গে সঙ্গে মাটিতে দাঁড়াতে পারেন না মহাকাশচারীরা। দূরত্ব অনুমান করতে সমস্যা হয় দিক নির্ণয়ে। ভয়ঙ্কর মানসিক চাপ আছে, কিন্তু তারা মানে যারা এই স্পেস এরকম মিশনে যান তাদের তো একটা প্রস্তুতি থাকে, কিন্তু সেই প্রস্তুতিটা কখনোই আমার মনে হয় না 9 মাস ওখানে একটা এই পরিস্থিতির মধ্যে থেকে যেতে হবে বলে কেউ প্রস্তুত থাকেন। তাই 9 মাস একটা খুব আবদ্ধ পরিবেশে থেকে যাওয়া, এটা একটা ভয়ঙ্কর মানসিক চাপ। দেখো, আরেকটা হয় যে একটা আবদ্ধ পরিবেশ যার কোনো বৈচিত্র্য নেই, আমি আমার নিজেদের কাছের লোকজনের থেকে অনেক দূরে, তাদের কথা যদিও হয়তো মাঝে মাঝে শুনতে পাচ্ছি কিন্তু তাদের টাচ করতে পাচ্ছি না। রেডিয়েশন বা অন্য কারণে ব্রেনের মধ্যেও নানা রকম চেঞ্জেস হয়, ব্রেনের ইডিমা হয়, ব্রেনের চেঞ্জ হয়। তার জন্য কী হয়, প্রসেসিং কমে যায়, কগনিটিভ প্রসেসিং আমরা যেটা বলি, যে কোনো কাজ করার ডিসিশন নেওয়ার ক্ষমতা চলে যায়। আনসার্টেনটির জন্য ডিপ্রেশন, অ্যাংজাইটি খুবই কমন তাদের মধ্যে পাওয়া যায়। তো এই জিনিসগুলো ঘটে। আর আনসার্টেনটিটা হচ্ছে সবচেয়ে বড় কথা, স্লিপ ডিপ্রাইভেশন থাকে। এখন কয়েকটা মাস হুইল চেয়ারে কাটাতে হবে সুনিতা উইলিয়ামসদের। মহাশূন্য থেকে ফিরে আগামী কয়েকটা মাস নিজেদেরকে পৃথিবীতে বসবাসযোগ্য করে তোলার লড়াই চালাতে হবে তাঁদের। সন্দীপ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ। কবিতা, কোটি কোটি বিশ্ববাসীর শুভকামনার আর প্রার্থনার যদি জোর থাকে তাহলে সুনিতা উইলিয়ামসরা প্রত্যেকে খুব দ্রুত তাদের একেবারে স্বাভাবিক জীবনে ফিরবেন। একদম তাই। শারীরবৃত্তীয় কিছু পরিবর্তন তো হবেই, এবং সেইগুলোর জন্য যেমন একটা এভারেস্টে যারা যায় তারাও যখন নেমে আসে অথবা ওঠে, তাদেরও বেশ কিছু সন্তর্পণে তাদের যেতে হয়, তাদের ভাবনা চিন্তা করে যেতে হয়, কাজে তার নির্দিষ্ট নিয়মকানুন আছে। কিন্তু আমি যেভাবে গোটা ব্যাপারটাকে দেখতে চাই সেটা হচ্ছে, আমরা এইটা নিয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে আলোড়িত না হয়ে, এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা স্বপ্নদর্শী হয়েই উঠি তাদের স্বপ্ন থেকে স্বপ্ন নিয়ে, এবং আমরা নিশ্চিত যে এনারা ভালো হয়ে ফিরবেন। এবং এখান থেকে কি শিক্ষা নিতে পারি, ওরা ভালো তো হবেনি, কিন্তু আমি বারবার আমার যেটা আজকে মনে হচ্ছে যে প্রতিবিম্বিত গৌরবের ঢেকুর না তুলে আমরা যদি এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের সার্কামস্টান্সেসে এর থেকে শিক্ষা নিয়ে আমাদের রাজ্য, আমাদের দেশটাকে কোনো একজন বা কোনো দুজন বা কোনো 5 জন স্বপ্নদর্শী তৈরি করতে পারি, আজকে সময় হচ্ছে সেটার। কারণ তা না হলে কিন্তু আমরা এরকমভাবে বসে কয়েকজন আলোচনা করব, তারপর আবার ঝিমিয়ে পড়ব, আবার একজন কেউ যাবে, কোনো একটা মুহূর্তে
মুহূর্তে আমরা বেঁচে উঠবো, আমরা এটাকে পারসিস্টেন্ট করে তুলি। এবং তার জন্য ভীষণ দরকার আজকে আমাদের স্বপ্ন দেখা, আজকে আমাদের প্রতিজ্ঞাবদ্ধ হওয়া যে আমরা বিজ্ঞানের শক্তির উপর ভরসা রাখবো এবং বিজ্ঞানই একমাত্র পারে আমাদের সদর্থক ভাবনাগুলোকে এত জোরে এইরকম সুন্দর করে তৈরি করতে। সেটা মহাকাশ বিজ্ঞান স্বপ্ন দেখায়, চিকিৎসা বিজ্ঞান স্বপ্ন দেখায়, পদার্থবিদ্যাও এরকম করেই স্বপ্ন দেখায়। কাজেই সামগ্রিকভাবে বিজ্ঞানের শক্তির উপর আমরা ভরসা রাখি। পারলৌকিক কাণ্ড কারখানা অথবা ওই আমরা মানে আমি কাউকে ছোট করছি না, আমরা মাঝে মাঝে যেরকম ছুটতে শুরু করি কোনো একটা জায়গায় গিয়ে, মেলায় খেলায় গিয়ে জড়ো হই, সেগুলো আমরা করি, আমরা সব ভরসা রাখি। কিন্তু এই যে আজকে সবাই মিলে সারা দেশ জুড়ে সারা বিশ্ব জুড়ে আনন্দ করছে, এই ইউনিয়ন, এই সিঙ্গেল ভয়েস আর কোথাও বিজ্ঞান ছাড়া দিতে পারে? কেউ পারে না। সুতরাং বিজ্ঞানের শক্তিতে আমাদের সবথেকে বেশি ভরসা থাকে। একদম সৌম্যদা, আমি বলছি মহাকাশের দিকে তাকালে ওই মর্তের ক্ষুদ্রতাগুলো অন্তত একটু মানুষের চোখ এড়াবে আর কি। অভিজিৎদা এতবার বিজ্ঞানের কথা বলছিলেন, ওই গাজায় মৃত্যুর কথাটা বললেন, ওই মৃত্যু মিছিলের কারণ যে অস্ত্র সেটাও কিন্তু বিজ্ঞান দিয়েছে। কিন্তু বাঁচতে হবে যে মহাকাশের বিজ্ঞানটা নেব না অস্ত্রের বিজ্ঞান। সেই ছোটবেলার থেকেই তো বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ এই রচনা লিখেই আসছি, মিটছে না। তবে সত্যি রাজনীতি আলোচনার বাইরে বেরিয়ে যে এই আলোচনা এবং সবশেষে বারবার তো আমরা মানুষের কথা বলছি, কিন্তু একবার অন্তত 1957 সালের সেই না মানুষকে স্মরণ করতেই হবে, সেই লাইকার কথা একদম যে কিছুক্ষণের মধ্যেই মারা গেছিল, কিন্তু আমাদেরকে হয়তো শুরুর শিক্ষাটা দিয়ে গেছিল। তাই সব মিলিয়ে আর কি এই জীব জগৎ যে আমাদের এই পৃথিবী এবং তার সঙ্গে মহাকাশের যে সংযোগ, হয়তো কোনোদিন আরও অন্য কোনো মানুষ অন্য কোনো গ্রহ থেকে আসবেন আমাদের এখানে, আমরা অপেক্ষায় থাকবো তাদের জন্য। একদম। আর বিজ্ঞানের ব্যবহারটা কে করবেন? হীরকরাজ করবেন না উদয়ন পণ্ডিত করবেন? আসল প্রশ্নটা বোধহয় সেইখানে। দেখুন, এত ভারী ভারী আলোচনার মধ্যে শেষ পার্তে একটু মিষ্টি মুখ হোক। দেখুন, কলকাতার থিম পুজো বললে বুঝলেন অদ্ভুত একটা জিনিস। কোথাও ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, মারাত্মক কোভিড পরিস্থিতি থিম পুজোয় উঠে আসে। আরজিকর কাণ্ড হতে পারে, লখিমপুর খেরি হতে পারে, লাস ভেগাস হতে পারে, ওই আকাশছোঁয়া বুর্জ খলিফা হতে পারে। কলকাতার থিম পুজো কিন্তু মানতেই হবে সর্বত্রগামী। তাই সুনিতা উইলিয়ামসের পৃথিবীতে ফেরানোর মহাযজ্ঞ যে পুজোর মানে এই পরবর্তী পুজোর এই বছরের পুজোর থিমে উঠে আসবে, সেটা তো হওয়ারই ছিল। এবছর এমন ভাবনা আছে কলকাতার সন্তোষ মিত্র স্কোয়ারের। তাই এবার রাত জেগে ওই সজল ঘোষের নেবুতলা স্পেস স্টেশন দেখতে কত মানুষ ভিড় করেন সেটাই দেখার। কিন্তু এখানে হাসলে চলবে না, আমরা আশা করব যে এই বিপুল মানুষের কিছু মানুষ অন্তত ক্ষুদ্রতা ছাড়িয়ে ওই মহাকাশের বিজ্ঞানটাকেও দেখবে। পুজোয় নতুন জামা পরে সোজা এবার চলে যেতে পারেন স্পেস স্টেশনে। হাওয়ায় ভাসমান প্যারাশুট আর মহাশূন্যের মহাশীতল পরিবেশের আশ্চর্য অভিজ্ঞতা হাতে কলমে করতে পারেন উপভোগ। এমনকি কপালে থাকলে হয়তো উঠেও পড়তে পারেন ইলন মাস্কের ড্রাগন মহাকাশযানে। এক ঝলক শুনে গোটা ব্যাপারটা আপনার কাছে স্বপ্ন মনে হলেও আর 6 মাস পরেই কলকাতায় গড়ে উঠছে আন্তর্জাতিক স্পেস স্টেশনের আদলে লেবুতলা স্পেস স্টেশন। সৌজন্যে সন্তোষ মিত্র স্কোয়ার পুজো কমিটি। উদ্যোক্তারা জানিয়েছেন 90তম বছরে তাঁদের দুর্গাপুজোর মণ্ডপে ফুটে উঠবে মহাকাশ থেকে সুনিতা উইলিয়ামসদের পৃথিবীতে প্রত্যাবর্তনের ঐতিহাসিক মুহূর্ত। বুধবার এ বিষয়ে প্রাথমিক আলোচনা সারেন উদ্যোক্তারা। আমাদের এবারের আমরা যেটা একটা ভাবনা চিন্তা করেছি, যেটা হওয়ার সম্ভাবনা আছে, নাও হতে পারে, সেটা হচ্ছে নেবুতলা স্পেস স্টেশন। আজকের ঘটনাটাকে মাথায় রেখে আমরা এটা ভাবনা চিন্তা করছি। আজকে জাস্ট প্রাইমারি কথা আমরা বলেছি নিজেদের মধ্যে। নভশ্চরদের প্রত্যাবর্তনের সুখবরে যখন আনন্দে উচ্ছ্বাসে ভাসছে গোটা বিশ্ব, ঠিক তখনই কলকাতার বুকে অভিনব উপায়ে তাদের ঘরে ফেরার উদযাপনের পরিকল্পনা করছেন সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো উদ্যোক্তারা। আজকের ঘটনাটাকে কেন্দ্র করে তার মধ্যে একটা ভারতীয় রক্ত আছে, হ্যাঁ, ফলে আমরাও নিজেরা আজকে গর্বিত ভারতীয় হিসেবে। এবং আগামী দিন আরও একজন ভারতীয়, হ্যাঁ, তিনি যাচ্ছেন এই স্পেস স্টেশনে, যিনি সম্পূর্ণভাবে ভারতীয়। তো সেই সব কারণেই ভারতীয় হিসেবে আজকে আমাদেরও গর্বের দিন যে এই ঘটনায় আমাদেরও একটা বড় শেয়ার আছে। তো ন্যাচারালি এটা নিয়ে তো আমাদের ভাবতেই হবে। প্রতিবারই দুর্গাপুজোয় কোনো না কোনো চমক দেন সন্তোষ মিত্র স্কোয়ারের দুর্গাপুজোর উদ্যোক্তারা। অভিনব ভাবনার হাত ধরে এবার সম্ভবত সেই পুজোই হয়ে উঠতে চলেছে মহাজাগতিক। অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ।